সাবধানে টেক অফ করেন, সাবধানে। খুব সাবধানে। আকাশে উড়বে এখন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং পিপলস রেডিও 91.6 এফএম এবং এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিয়াজ হোসেন। আর প্রতিদিনের মতো আসলে আমাদের প্রতি শনিবারে যে অনুষ্ঠানটা হয় রোড টু স্কাই, সেই রোড টু স্কাই এর আজকে একটি বিশেষ বিশেষ এবং সবচেয়ে বেশি স্পেশাল একটি শো। সেটা আপনারা জানেন যে ঈদ উপলক্ষে আমরা করব, আপনাদেরকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম। আর আমাদের সাথে আজকে 5 জন অতিথি থাকবেন। বিশেষ করে আমি এই শোটা হোস্ট করি না, এই শোটা হোস্ট করে আমাদের এসবি এভিয়েশন এন্ড ট্রেনিং সেন্টারের ফাউন্ডার এবং চেয়ারম্যান জাকির বারি ভাই। তিনি আজকে আছেন, কিন্তু যেহেতু আজকে ঈদ উপলক্ষে স্পেশাল একটি শো, তার কারণে আসলে আমি বিশেষ করে এই সুযোগটা মিস করতে চাইনি। বিশেষ করে আমার সাথে যে 5 জন অতিথি আছেন তাদের সাথে আমিও যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে। এই মুহূর্তে আপনারা যারা আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। আমি এই মুহূর্তে আমাদের গেস্টদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে সবাই যুক্ত হয়ে আছেন, আমি একে একে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে মোস্ট স্পেশাল গেস্ট। আপনারা বলা যায় যে আমি যদি যখন তাকে স্ক্রিনে আনবো আপনারা তার ফেসটা দেখার সাথে সাথে চিনে ফেলবেন, কিন্তু তার বাইরেও তার আরো একটি পরিচয় আছে, সেই পরিচয়টি দিব আমরা। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয়, যদি একদম সংক্ষেপে বলি, শাওন ভাই। আর ওনার পুরো নামটা যদি বলি সেটা হচ্ছে যে সাইয়েদ জামান শাওন। তিনি বাংলাদেশের একজন পরিচিত মুখ, বলা যায় যে একজন ইয়াংদের কাছে একজন পরিচিত মুখ এবং গ্রহণযোগ্য একজন অভিনেতা। সেই সাথে ভাইয়ার আরেকটা পরিচয় আমরা দেই, সেটা হচ্ছে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কেবিন ক্রু হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ লাইভে। আচ্ছা, আমাদের আসসালামু আলাইকুম দর্শকদের, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে ডাকার জন্য। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক শাম ভাই আপনাকেও। আমি এরপরেই পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত আছেন তানবিরা জামান, যিনি কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এবং অ্যাডমিন হিসেবে আছেন সৌদি এয়ারলাইন্স। আপু আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আচ্ছা, এরপরেই আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আরো একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে আপনারা তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের সাথে যুক্ত আছেন উম্মে হাবিবা টুসি আপু, যিনি বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে আছেন। আপু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ লাইভে এবং সেই সাথে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি পিপলস রেডিও 91.6 এফএম এর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। এবার আমরা যদি আরো 2 জন অতিথি আছেন, আসলে আমরা তাদেরকে হোস্ট এবং কো-হোস্ট হিসেবে সবগুলো শোতে দেখেছি, কিন্তু আজকে তাদেরকে আমরা স্পেশালি পরিচয় করে দিচ্ছি, কারণ সবসময় যারা হোস্ট করেন আজকে তারা হোস্ট করবেন না, আজকে তারা গেস্ট হিসেবে আছেন। আমি এই মুহূর্তে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই শো এর স্পন্সর প্রতিষ্ঠান এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার, যেটা ফাউন্ডার এবং চেয়ারম্যান জাকির বারি ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাইয়া আজকের এই লাইভে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। থ্যাংক ইউ রিয়াজ, আজকে এত সুন্দর একটা প্রোগ্রামের হোস্ট তুমি হওয়ার জন্য। যদিও কোশ্চেন গুলো আমারই করতে হবে, বাট আজকে আমাদের যারা গেস্ট আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ হচ্ছে তারা তাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। আর আজকে যেহেতু একটা ঈদের প্রোগ্রাম, তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আচ্ছা, এবার আমাদের সাথে আরো একজন স্পেশাল অতিথি যুক্ত আছেন। তিনি আসলে বলা যায় যে আমার খুব প্রিয়। আমাদের আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউসুফ ইকরাম ভাই, যিনি প্রত্যেকটা শোতে কো-হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আজকে আমি তাকে বলেছি যে ভাই আজকে আমি হোস্ট করব, আপনি আজকে শুধু প্রশ্নের উত্তর দিবেন। ভাইয়া বর্তমানে এয়ারপোর্ট কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক রিয়াজ ভাই এবং যারা আজকে উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানে, সবাইকে আমন্ত্রণ জানালাম। এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে আমাদের 6 জন অতিথি, আমি সহ 6 জনকে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। তো আপনাদের সবার কাছে আমরা আসলে পরিচয়টা সম্পর্কে জানলাম। যদি বলি যে রোড টু স্কাই আমরা যে নামটা দিয়েছি, এই নামের আসলে বলা যায় যে আজকে একটা পরিপূর্ণ টিম নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ আকাশে উড়ার ইচ্ছা মোটামুটি আমাদের নেই এমন মানুষ খুবই কম আছে। অনেকেরই ইচ্ছা থাকে বিমানে উড়বো, আকাশে উড়বো। তো সেক্ষেত্রে এই বিষয়টা আসলে
কিভাবে প্রসেসটা শুরু হয়, কিভাবে প্রসেসটা চলছে এবং আমরা কিভাবে স্বপ্ন পূরণ করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে এই রোড টু স্কাই শোটি হয়। যেখানে জাকিব আলী ভাই এবং সাথে যারা অতিথি যুক্ত থাকেন তারা আসলে আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেন। আমি আসলে বেশিক্ষণ থাকবো না, কারণ জাকিব ভাইয়ের কাছে আমি প্রশ্নোত্তর করবো, কিন্তু তার আগে আমি একটু সবার সাথে একবার একবার করে যাব। সেটা হচ্ছে যে প্রথমে শাওন ভাইয়ের কাছে যাচ্ছি। শাওন ভাই, বলা যায় যে ইতিহাসের মানে আমাদের ইতিহাস বলি আবার আমাদের বাবা মায়েদের ইতিহাস বলি, এই প্রথম আমরা একটা ভিন্ন রকমের ঈদ পালন করলাম। আর যুদ্ধের সময় যে বিষয়টা ছিল সেটা হয়তো একটু ভিন্ন ছিল, কিন্তু সেই যুদ্ধ থেকে বের হয়ে আমরা কিন্তু আসলে স্বাধীন বাংলাদেশে যে আহ কতগুলো বছর কেটে গেল, তারপর আসলে এই প্রথম আমরা একটা ভিন্ন ঈদ পালন করলাম। সেই ক্ষেত্রে আসলে এই যে ঈদটা পালন করলেন বা আমরা সবাই পালন করলাম, এই ঈদ নিয়ে আসলে আপনার বক্তব্য কি সেটা যদি আমাদেরকে একটু বলেন। আসলে সত্যি বলতে আমরা এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। পুরো সময়টা আমাদের জন্য এতটা শঙ্কার সময়। একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আসলে আমাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। অদৃশ্য শত্রুর কাছ থেকে আমাদের পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে হচ্ছে। এই অদৃশ্য শত্রুর কাছ থেকে আমাদের সমাজে নির্দিষ্ট যে মানুষগুলো আছে যারা অভাবী বা যারা আমাদের উপর বিভিন্নভাবে নির্ভরশীল, সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে হচ্ছে। তো এই ঈদটা আসলে যদি আমি অন্যান্য ৮-১০টা ঈদের সাথে কম্পেয়ার করি, আমি বলবো এই ঈদটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা ঈদ। ঈদের সাধারণ যে ব্যাপারগুলো, আনন্দের ভাগাভাগি, আনন্দের শেয়ার সবগুলোই আছে, কিন্তু সবচেয়ে অবাক লাগে যে এই ঈদে ঈদগায় যে নামাজ পড়িনি, এই ঈদে পাশের মানুষের সাথে কোলাকুলি করিনি, শুধু বাসার যে মানুষটা আছে আমার বাবা মা বা আমার ছোট ভাইটা, এদের সাথে আমি কোলাকুলি করেছি। এর বাইরে আসলে ঈদটা ছিল খুব সীমাবদ্ধ। আর যদি আরো বলি, ঈদের যে টোটাল আমেজটা সেটা হচ্ছে ছুটি। এভিয়েশনে জব করি, সারা বছর সারা মাস ফ্লাই করি, ঈদের ছুটির জন্য অফিসে অ্যাপ্লাই করি, ঈদের ছুটিটা পাই, এরপর যে ঈদটা করার যে আনন্দ, সে আনন্দটা এবার নেই, কারণ এবার কোয়ারেন্টাইনের নামে খুব লম্বা একটা সময় ধরে ছুটিই কাটাচ্ছি। তো এই সবগুলো ব্যাপার নিয়ে আসলে ঈদটা খুব মিক্স ফিলিংস এর একটা জায়গা। এভিয়েশন সেক্টর আসলে বলতে গেলে অলমোস্ট ধসেই পড়েছে। এটাকে পুনর্জীবিত করতে হবে, যেহেতু এটা আমার রুজির জায়গা, এ ব্যাপারেও আমি শঙ্কিত। তো সব মিলিয়ে আসলে ঈদটা যে আমার জন্য মানে ৮-১০টা ঈদের মতো ছিল তা কিন্তু না, তারপরে ঈদ তো ঈদই, আনন্দের জায়গা তো থাকবেই। যদি বলি যে একটা ভিন্ন রকমের ঈদ আমরা পালন করছি এবার, অলরেডি বলা যায় যে আমরা করেও ফেলেছি ভিন্ন রকমের একটি ঈদ। এবার যদি আমরা একটু তানভীরা জামান আপুর কাছে যাই। আপু, আমরা দেখেছি যে এবার আসলে একদম ভিন্ন একটি ঈদ আমরা পালন করেছি। তো সেক্ষেত্রে আপনি আসলে আপনার পরিবারের সাথে অবশ্যই ঈদ পালন করেছেন, হয়তোবা আবার নাও হতে পারে পালন করতে পারেননি। আমরা সেই ঈদের এক্সপিরিয়েন্স আসলে আপনার কাছে শুনবো সংক্ষেপে। এবারের ঈদটা আসলেই শুধু আমার জন্য না, আমি মনে করি পুরা ওয়ার্ল্ড মানে সবার জন্য, সব মুসলিমদের জন্য সম্পূর্ণ অন্যরকম ছিল। এবারের ঈদে শাওন ভাই যেটা বললো যে ঈদগাতে নামাজ হয়নি, কোলাকুলি করা যায়নি, সবাই যার যার বাসার মধ্যেই ছিল, সীমাবদ্ধ। সো আমিও বাসাতেই ছিলাম, বাট আমার যারা পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন আছে তাদের কারোর সাথেই দেখা হয়নি, জাস্ট অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগটা হয়েছে, হাই হ্যালো ঈদ উইশ, এটাই। আর প্রতিদিন আসলে ঘুমোতে যাবার আগে ভাবি হয়তো কালকে সকালে ভোরটা দেখবো, উঠে হয়তো নিউজ দেখবো যে করোনা হয়তো আমাদের দেশ থেকে চলে গেছে, আমি হয়তো মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে পারবো, এরকম একটা আশা নিয়ে প্রতিদিন ঘুমাতে যাই। বাট সকালটা আসলে ওরকম হয়ে উঠছে না, হাঁপিয়ে গেছি আসলে কোয়ারেন্টাইনে থাকতে থাকতে। সেক্ষেত্রে বলা যায় যে আপু, ভিন্ন রকমের একটা ঈদ, অনেকের জন্য অনেক রকমের এক্সপিরিয়েন্স, আবার অনেকের জন্য অনেক রকমের শিক্ষা, আবার অনেকের জন্য অনেক রকমের আনন্দ, এটা আসলে বলাই যায়। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসবো, কারণ আমরা মানুষ দিনকে দিন সচেতন হচ্ছি।
এবার যদি আমরা একটু তুষি আপুর কাছে যাই, আপু যদি আপনি আপনার এই এই ঈদের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সাথে সংক্ষেপে শেয়ার করেন। ভাইয়া, এই ঈদের এক্সপিরিয়েন্সটা আসলে আপু শাওন ভাইয়া যেরকম বললেন সেরকমই অনেকটা, কজ এই জবে জয়েন করার পর থেকে প্রথম থেকেই হয় না যে ফ্লাইটের কারণে ছুটি পাই না, ঈদ করবো আব্বু আম্মুর সাথে, লাস্ট 4টা বছর ধরে ফ্যামিলির সাথে ঈদ করতে পারি না। তো প্রত্যেকটা বারই মনে হতো কি যে ইস, এইবার যদি একটু ছুটি পেতাম, এইবার যদি একটু ফ্লাইট না করে একটু বাসায় টাইম কাটাতে পারতাম, ঈদটা বাসায় করতে পারতাম প্রত্যেকের সাথে। তো এই লম্বা ছুটির পরে এবার যখন মানে ঈদের দিন মানে ওই ঈদ ব্যাপারটা ফিল হচ্ছিল না আসলে। এতদিন বাসায় থেকে একটা প্রতিদিনের একটা রুটিন থাকে না, এত বছরের একটা রুটিন, প্রতিদিন ফ্লাইট করতাম, ওইটা নেই। ঈদের দিন সকালবেলা অন্য 8-10টা ঈদে যেরকম হয় যে সকালবেলায় সবাইকে ফোন দিয়ে সব ফ্রেন্ডদের সাথে দেখা করা, মিট করা, এবার তো ওরকম কিছুই হয়নি। তো সবকিছু মিলিয়ে পরিবারের সাথে ঈদ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আব্বু আম্মুর সাথে ঈদ করতে পেরেছি, ভাইদের সাথে এত বছর পর ঈদ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, সেক্ষেত্রে বলা যায় যে আসলে আমরা যেই কথাটা ঘুরে ফিরে আসছে যে পরিবারকে সময় দেয়া বা পরিবারের সাথে হয়তোবা বিশেষ করে আপনারা যারা আকাশে সবসময় ওড়েন তাদের ক্ষেত্রে আসলে পরিবারের সাথে ঈদ করাটা মাঝে মধ্যে হয়তোবা একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে এবার হয়তোবা অনেকে পরিবারের সাথে ঈদ করেছেন। আমরা আশাবাদী যে আমরা যারা মানে আপনাদের বিষয়টা হয়তোবা খেয়াল করি যে পরিবারের সাথেও সবসময় সময় দেওয়া হয় না, কিন্তু এখন আপাতত স্পেশালি আমার কাছে যে হ্যাঁ আপনারা এবার পরিবারের সাথে সময় দিয়েছেন, যাকে এটাই আসলে বলা যায় যে এই ঈদে আমরা প্রাপ্তি হিসাবে ধরে নিলাম। এবার যদি আমি একটু জাকির ভাইয়ের কাছে আসি, জাকির ভাইকে আমি আসলে অনেক আগে থেকে দেখে আসছি, অনেক হার্ডওয়ার্কিং করে। সেক্ষেত্রে আমি জানি যে ঈদের সময় তিনি তার এমপ্লয়ীদেরকে নিয়ে বা তার সাথে যারা কাজ করে তাদেরকে নিয়ে অনেক রকমের প্ল্যানিং করেছিলেন, হয়তো বা সেটা এই করোনা ভাইরাসের কারণে হয়ে ওঠেনি। কিন্তু জাকির ভাই আপনার কাছে যদি যাই, আপনার এই ঈদের এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। রিয়াজ, আসলে আমার শুধুমাত্র ঈদ নিয়ে না, আমাদের রমজানের রোজা থেকে শুরু হয় আসলে বিভিন্ন রকমের প্ল্যানিং করা। তো আনফরচুনেটলি এবার যেহেতু একটু অন্যভাবে আমাদের পুরো পৃথিবী একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আসলে এরকম বিভিন্ন প্রোগ্রাম আমরা করতে পারিনি। আর যেটা করি যে সব সময় অন্তত রোজার মধ্যে একটা ইফতারি করি, যেটা আমরা সবার সাথে এই এভিয়েশন সেক্টর এবং আমার পরিচিত যারা আছে এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা গেট টুগেদার মতো ইফতারি করি, সেটা এবার হয়নি। আর এমনিতে আমরা চেষ্টা করি যে যারা একটু দুস্থ অবস্থায় আছে তাদের পাশে সবসময় দাঁড়াতে, এবার অবশ্য সেটা করেছি একটু ভিন্নভাবে। আর ঈদের দিনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাকে যেটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এবার, যে ঈদের নামাজটা আমি আসলে কোয়ারেন্টিনের বা আমাদের এই নিজের স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবারের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে আমি বাসায় ঈদের নামাজটা পড়েছি। তো এটা আমার কাছে একটু কষ্ট লেগেছিল। তো পরবর্তীতে মানিয়ে নিয়েছে যে আসলে আমরা আসলে কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে। তো এটা আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল। আর ঈদের দিন সকালবেলা প্রতি ঈদে আমাদের একটা অলিখিত নিয়ম আছে আমাদের বাসায়, যে আমাদের যত আত্মীয় স্বজন আছে তারা প্রথম নাস্তাটা ঈদের আমাদের বাসায় করেন। তো এই কারণে আমার আম্মুরও একটু মনটা খারাপ ছিল যে মামারা, তারপরে আমাদের যারা ভাই যারা কাজিন আছে তারা আসতে পারেনি এবার। তারপরে আমার এক মামা এসেছিলেন, দূর থেকে দেখা করে চলে গেছেন। তো আলটিমেটলি এটা একটু খারাপ লেগেছে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে বলা যায় যে আমরা ভিন্ন ঈদ যেমন ভিন্ন ঈদে হয়তো বা নিয়ম শৃঙ্খলা বা নিয়ম কানুন যেগুলো আমাদের পারিবারিক ভাবে থাকে সেগুলোতে একটু পরিবর্তন এসেছে। কারণ এবার আসলে আমরা চাইলেও আসলে আমাদের পরিবার পরিজনদেরকে বাসায় বা আমাদের আত্মীয় স্বজনদেরকে বাসায় আনতে পারছি না। এটা আসলেই একটা আহ যেহেতু পরিস্থিতির আমরা শিকার, সেক্ষেত্রে আমরা এটা মেনে নিয়েছি। আমরা আশা করবো যে আমরা এই বিষয়টা থেকে যত দ্রুত বের হয়ে যাবো। আমরা আগামী বছর দরকার হলে ডাবল দাওয়া দেবো, ঈদের দিন একবার, ঈদের পর দিন একবার, তাও যেন আত্মীয় স্বজনদের আনাগোনা বাসায় থাকবে। এবার আমরা একটু ইকরাম ভাইয়ের কাছে যাই। ইকরাম ভাইয়ার ফেসবুকে আমি বেসিক্যালি মাঝে মধ্যে একটু ঢু মারি, দেখি তার অ্যাক্টিভিটি। সেক্ষেত্রে দেখলাম যে ভাইয়া খুব একটা লাভলি লাইফ লিড করছেন। ইকরাম ভাই, এবার ঈদের এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, কারণ আপনার অনেক ভক্ত আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে, সেটা একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আজকে পিপলস রেডিওতে যারা শ্রোতা এবং যারা দর্শক সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তা আসলে এবারের ঈদটা সবার কাছে একটু ভিন্ন মাত্রা ছিল, সেক্ষেত্রে আমার ক্ষেত্র ব্যতিক্রম না।
আমি ঈদের নামাজ পড়েছি মসজিদে গিয়ে। যেটা হচ্ছে ঈদের মসজিদে নামাজ পড়ার পরে সবসময় যেটা আমরা করি, কোলাকুলি করি, হাত দিয়ে আমরা হ্যান্ডশেক করি। এই জিনিসটা থেকে আমরা সবাই বিরত ছিলাম। তো এটা আসলে বর্তমান প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এটা আমাদের করতে হয়েছে। অবশ্যই আমি মনে করি যে এটা আগামী দিন যেন ভালো কাটে, সবার জন্য সুস্থতা থাকে, এই জন্যই করা। আর একটা জিনিস আফসোস করেছি, এবার আমরা ঈদের সময় অফিসে যেতে পারি নাই। যখন অন্য সময় ঈদের পরের দিন বা আগের দিন ডিউটি থাকে, তো ওই সময়কার যে আমাদের কলিগদের সাথে যে একটা গেট টুগেদার, কলিগদের সাথে যে একটা হৃদ্যতার যে একটা সম্পর্ক, এটা থেকে আমরা সবাই খুব মিস করেছি। রিয়াজ ভাই। আচ্ছা, আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকরাম ভাই। কারণ যদি আমি আমার দিকটা বলি, আমি আসলে এবার গ্রামে যেতে পারিনি। বিশেষ করে আমার আব্বু আম্মু গ্রামে থাকে। আমি প্রতি বছর ঈদের সময়টাতে গ্রামে যাই। তো সেক্ষেত্রে আমি আসলে গ্রামে যেতে পারিনি, কারণ চিন্তা করেছি যে আসলে গ্রামে আব্বু আম্মু একটু বয়স হয়েছে। তো সেক্ষেত্রে আমি বাড়িতে গেলাম, যদি আল্লাহ না করুক আমার সাথে যদি কোনো একটা ভাইরাস যদি আমার সাথে অধিক পর্যন্ত চলে যায়, তাহলে হয়তো বা আমার কারণে হয়তো বা আমার পরিবার বা আমার আশেপাশের যে আহ, চাচা জ্যাঠা যারা আছেন তারাও আক্রান্ত হতে পারে। সেই বিষয়টা চিন্তা ভাবনা করে এবার আসলে আমিও যাইনি। বাসায় ঢাকায় যেখানে আছি এখানেই ছিলাম, এখানে থেকে ঈদ করেছি। ঈদের দিন আত্মীয় স্বজনের বাসায়, আমার খালার বাসায় বিশেষ করে আমি গিয়েছি। তাও যথেষ্ট সেফটি মেনটেন করে আমি আজকে গিয়েছিলাম। আচ্ছা, তো আমরা আসলে আজকের এই আলোচনায় আসলে এখন ব্যাক করব, যেখানে আমি আর কন্টিনিউ করব না, কারণ এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে আসলে আপনারা যেটা জানেন সেই এক্সপার্টাইজ আমি কখনো জানি না হতে পারবো কিনা। কারণ আমি আসলে এই ব্যাপারগুলোতে অবশ্যই। অভ্যস্ত না। এগুলোতে আসলে জাকি ভাই, ইকরাম ভাই এবং আপনারা যারা আছেন তারা এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি জানবেন। তো সেক্ষেত্রে আমি আপাতত সাইন আউট করছি। আমি জাকি ভাইয়ের কাছে আহ এই আজকের অনুষ্ঠানের হোস্টিং হস্তান্তর করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ রিয়াজ। আমাদের অনেকগুলা আড্ডার টপিক আছে, তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো আমি যারা আমাদের সাথে আজকে গেস্ট আছেন, বিশেষ করে শাওন ভাই, তানভীর আপু এবং উর্মি আপু, তাদের কাছে একটু জানতে চাবো যে আপনারা তো প্রত্যেকেরই তো ছোটবেলা থেকে কিছু না কিছু ড্রিম জব থাকে, যে আমি বড় হয়ে এটা হব এটা হব। তো আপনাদের ছোটবেলার ড্রিম জবটা কি ছিল, এবং এখন যে মনে জবে হচ্ছে আছেন? একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। আহ, আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, জাকির তো ভাই যে আপনার কথা শুনতে কোশ্চেনটা পাচ্ছি ছিল, না। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে ওকে। তো আমার যেটা কোশ্চেন ছিল যে আপনাদের ছোটবেলায় যেটা ড্রিম জব ছিল, বড় হয়ে কি সেই ড্রিম জবটা আপনারা পূরণ করতে পেরেছেন কিনা, আর আপনারা এখন যে ক্যারিয়ারে আসছেন সেখানে কিভাবে আসলেন, এটা একটু জানতে চাচ্ছি। প্রথমে শাওন ভাই জাকির ভাই যদি আপনার বলতেন। কথা শুনতে পাচ্ছি না আমি। ওকে, আমি রিয়াজকে একটু দেখতে বলছি, যে ব্যাপারটা একটু দেখতে, রিয়াজ প্লিজ। তো তানভীর আপু, আপনি যদি আপনার কথাটা বলতেন যে কিভাবে আসলে আপনি, আপনার ছোটবেলায় কি ইচ্ছা ছিল, আর বড় হয়ে আপনি এখন যে জব করছেন সেটাতে আসলে কিভাবে জয়েন করলেন? আসলে ছোটবেলায় তো মানে সার্ভিস ওরকম বুঝতাম না। আমার আম্মু যদিও ওকে। সার্ভিস হোল্ডার ছিলেন। তো আম্মুকে দেখতাম প্রতিদিন শাড়ি পরে অফিস যেত। তো আমার ছোটবেলায় শাড়ি পরার খুব শখ ছিল। তো আমি ওকে। ওরকম কোনো জবের প্রতি ইয়ে ছিল না। আমি মানে টিচার হওয়ার খুব শখ ছিল, যে আমি টিচার হব, প্রতিদিন এক এক দিন এক এক রকম শাড়ি পরে অফিস করব। তারপর বাচ্চাদেরকে পড়াবো, রোল কল করব। ইভেন আমি বাসাতেও এরকম টিচার টিচার খেলতাম নিজে নিজে একা একা। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। সো তারপর হঠাৎ করেই আহ, আসা এই লাইনে সম্পূর্ণ মানে উইদাউট এনি প্ল্যান অ্যাকচুয়ালি। হঠাৎ করে আচ্ছা। একদিন ইলেকট্রনিক মিডিয়াতে দেখতে পেলাম সার্কুলার। তো জি। দেখে আমি অ্যাপ্লাই করলাম। তো যেভাবে হয় আর কি সাধারণত এভিয়েশন ইয়েগুলোতে, জি। অ্যাপ্লাই করার পর আমাকে কল করা হলো। ওখানে আমি ইন্টারভিউ দিলাম, প্রাইমারি সিলেকশন হলো। দেন আমাদের যেহেতু এয়ারলাইন্সের প্রত্যেকটা হাব স্টেশনে ডকুমেন্টেশনগুলো পাঠানো হয়, রিক্রুটমেন্ট অ্যাকচুয়ালি ওখান থেকেই হয়। তো আমার ওকে। সব সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, সব কোয়ালিফিকেশন সব কিছু পাঠানো হলো হেডকোয়ার্টারে। দেন ওখান থেকে প্রায় প্রসেসিং করতে 1 মাসের মতো সময় লেগে গেল।
বাট এই 1 মাস আমি আসলে এমনি অ্যাপ্লাই করি। আমি মানে কখনো চিন্তাও করিনি যে এখানে আমার হবে বা হতেই হবে। ওরকম কোনো এক্সপেকটেশন আমার ছিল না। সাডেনলি আফটার 1 মান্থ যখন আমি কল রিসিভ করলাম ওখান থেকে, আমি খুবই শকড অ্যান্ড সারপ্রাইজ হই যে আসলেই কি আমার, কারণ আমার অ্যাকচুয়ালি এভিয়েশন লাইনে কোনো এক্সপেরিয়েন্স বা ছিল না। তো যাই হোক, ওখানে আমি সম্পূর্ণ অ্যাজ এ রিফ্রেশার হিসেবে জয়েন করি। তো এভাবেই আমার চলে আসে আর কি এভিয়েশন লাইন। দ্যাটস গ্রেট। এবার একটু শাওন ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, ভাইয়া আপনার কিভাবে, আমরা তো সবাই আপনাকে অ্যাজ এন অ্যাক্টর হিসেবে সবাই জানি বা মডেল হিসেবে সবাই জানি, কিন্তু আপনার এবারে যে পরিচয়টা আছে কেভিন ক্রু, সেটাতে আসলে ভাই কিভাবে জার্নিটা হলো, বা আপনার ছোটবেলায় কি ইচ্ছা ছিল, আপনি ড্রিম জবটা কি ছিল সেটা একটু জানতে চাচ্ছি ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু থ্যাংক শুনতে ইউ পাচ্ছি। থ্যাংক ইউ জাকির ভাই। আমি প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে, আপনাদের কাছে। ইন্টারনেটের সমস্যার কারণে বারবার ডিসকানেক্টেড হয়ে যেতে হচ্ছে আমাকে। সত্যি কথা হচ্ছে, আমার প্রথমে ছোটবেলায় সবার ইচ্ছা মতো আমার ইচ্ছে ছিল পাইলট হব। তো সেই ইচ্ছাটা তাড়া করতে করতে একটা সার্টেন টাইম পর্যন্ত আমি বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপির জন্য অ্যাপ্লাই করি। তো একটা পর্যায়ে হয়ে যায়, কিন্তু বাবার মন খারাপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে আমার ফাইনালি জয়েন করা হয়। পরবর্তীতে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি গ্রামীণফোনে জয়েন করি। তো সেখানে হঠাৎ করে, আমি একটু আগেই বলছিলাম গল্পটা, আমার এক কলিগ এসে আমার কাছে সিভি চায় এবং সে বলে যে সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অ্যাপ্লাই করছে অ্যাজ এ ক্যাবিন ক্রু। ওই সময়টা পর্যন্ত আমার আসলে ক্যাবিন ক্রু সম্পর্কে খুব স্পষ্ট কোনো ধারণা ছিল না। পরবর্তীতে অনেকটা ঠিক আছে, দেশ বিদেশে ঘুরতে পারবো, ভালো তো, ভালোই হবে। ওই জায়গা থেকে আমি অ্যাপ্লাইটা করি, অ্যান্ড অ্যাপ্লাইটা করার পরে আনএক্সপেক্টেডলি হয়ে যায়। আমি সত্যি আশা করিনি যে এটা হবে বা এভাবে জবটা হয়ে যাবে, তারা আমাকে সিলেক্ট করবে। তো জবটা জয়েন করার পরে মানে আমাদের যে 3 মাসের ট্রেনিংটা ছিল, এই 3 মাসের টাইম পিরিয়ডটাতে আমি আসলে বুঝতে পারলাম যে ব্যাপারটা বাইরে থেকে দেখতে যতটা ফ্যান্সি মনে হয়, যতটা ইজি মনে হয়, যতটা আরামের মনে হয়, ব্যাপারটা আসলে এরকম না। ডিপ ইনসাইড দেয়ার ইজ আ লট মোর থিং। ইটস অল অ্যাবাউট দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ মাই প্যাসেঞ্জার অ্যান্ড দ্য অ্যাসেটস অফ দ্য হোল কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এয়ারলাইন্স। সো রেসপন্সিবিলিটি অনেক। ছোটবেলার ইচ্ছাটা একটু ঘুরে পেঁচিয়ে পূরণ হয়ে গেছে, সেই দিন শেষে আকাশেই উঠছি। দ্যাটস গ্রেট, দ্যাটস রিয়েলি গ্রেট। তুষি আপু, আপনার জার্নিটা যদি একটু শেয়ার করতেন। সবার মতো আমারও আসলে ইচ্ছে ছিল না যে কোনোদিন ক্যাবিন ক্রু হব, কোনোদিন এয়ার হোস্টেস হিসেবে ফ্লাই করব, এই ধরনের ইচ্ছে আমারও কখনো ছিল না। সত্যি কথা বলতে ছোটবেলা থেকে যখন আমি খুব ছোট তখনই আমি ক্লাস 2-তে যখন পড়ি তখনই আমি ইউনিসেফে জয়েন করি অ্যাজ এ চাইল্ড জার্নালিস্ট। তো তখন থেকে ইউনিসেফের জার্নিটা আমার মানে খুব বড় একটা জার্নি ছিল। ছোটবেলা থেকে ইউনিসেফে জয়েন করার পর থেকে তখন থেকে আমি যখন কলেজ পর্যন্ত ইউনিসেফের বিভিন্ন ধাপে চাইল্ড জার্নালিস্ট ট্রেনার হিসেবে জয়েন করি। সেখান থেকে ট্রেনিং সেশনে বাচ্চাদেরকে অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করি। তো তখন থেকে সবসময় একটা স্বপ্ন ছিল কি, ইউনিসেফ থেকে ছোটবেলা থেকে ইউনিসেফের সাথে কাজ করার সাথে সাথে ওই ড্রিমটা সবকিছু না ইউনিসেফের দিকে চলে গেল, যে হ্যাঁ বড় হয়ে আমি ইউনিসেফে কিছু করব, ইউনিসেফেরই বাইরের হয়তো কোনো একটা ব্রাঞ্চে যে জয়েন করব, এরকমই কোনো বাচ্চাদের নিয়ে কাজ করব। আমার ছোটবেলা থেকে বাচ্চাদের খুব ভালো লাগতো। তো ইউনিসেফে যখন জয়েন করেছি তখন আমাদের মেইনলি কাজই ছিল বাচ্চাদের নিয়ে কাজ করা। কোন বাচ্চা পড়তে পারছে না, কোন বাচ্চার কি প্রবলেম সেটা সলভ করা, কোন বাচ্চা কিছু অটিস্টিক বেবিদের নিয়ে আমি কাজ করেছি, 2 বছর আমি ওখানে ছিলাম। তো সবকিছু মিলিয়ে সবসময় ইচ্ছে ছিল কি, মানে হোল লাইফ আমি ইউনিসেফ নিয়েই থাকবো, এরকম একটা ব্যাপার ছিল। তো যেটা হয়, একটা কোম্পানিতে যখন আমরা জয়েন করি তখন সবকিছু আমাদের মন মতো হয় না। তো ওই কোম্পানিতে কাজ করতে 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 যখন আমরা একটা সময় আমরা খুব ছোট ছিলাম, তো ছোট কলিগদের প্রবলেম যেগুলো থাকে বড় হলে আর সেগুলো থাকে না। একটা টাইমে যখন খুব বড় হয়ে গেলাম তখন ইউনিসেফে বিভিন্ন ধরনের, যখন আমি আসলেই ফিল করছিলাম এরা আমার কলিগ, তখন বিভিন্ন ধরনের প্রোগ্রামসে পড়াশোনার পাশাপাশি একটু ম্যানেজ করতে একটু কষ্ট হতো। তো যখন
আমার কলেজে এইচএসসি পরীক্ষা দিব, তখন হচ্ছে মোটামুটি 1 বছরের জন্য আমার বাসা থেকেও খুব প্রেসার দিল যে তুমি অনেক তো করলে, এখন একটু ভালোভাবে পড়াশোনা করো, এক্সামে ভালো করতে হবে। তো আমি রাইফেলস কলেজে ছিলাম, তো রাইফেলস থেকে এক্সাম দিব, তখন ইউনিসেফের জবটা আমার ছেড়ে দিতে হলো, যেহেতু এটা আমাদের পার্ট টাইম জব ছিল না, অনেক টাইম দিতে হতো, প্রচুর টাইম দিতাম আমরা ইউনিসেফে। তো তখন থেকে ইউনিসেফ শেষ করে কলেজ পাশ করার পরে এমনি একদিন হচ্ছে এক ফ্রেন্ড আমাকে বললো, দোস্ত আমাকে একটু সিভিটা রেডি করে দে। তো আমি বললাম কিসের সিভি রেডি করে দিব? তো বললো যে দোস্ত এরকম একটা ইউএস বাংলাতে ক্যাবিন ক্রু নিচ্ছে, তো আমি ওখানে তো অ্যাপ্লাই করবো। তো আচ্ছা অ্যাপ্লাই করবে। তো ওর সিভি আমরা ছোটবেলা থেকে জব করি, তো তো সিভি যখন রেডি করে দিচ্ছিলাম, রেডি করার পরে আমাকে বলল যে আমার ওই ফ্রেন্ডটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, বললো যে দোস্ত চল একসাথে যে হেড অফিসে জমা দিয়ে আসি। তো যে দেখলাম অনেক লাইন, অনেক অনেক মেয়ে, অনেক ছেলে। তো আমি বললাম এত এক্সাম, এত প্রিপারেশন নিয়ে সবাই এক্সাম দিতে এসছে, সিভি ড্রপ করতে এসছে, তো তখন আমি বললাম যে এটা লাস্ট ডেট কখন? তো বললো যে আজকেই বিকেলে। তো বিকেল বেলা সিভি ড্রপ, ও যখন সিভি ড্রপ করলো আমার সিভিটা রেডি ছিল, এমনি সিভি ড্রপ করলাম। তারপরে আস্তে আস্তে এক্সাম দিতে দিতে শাওন ভাইয়ের মতোই আনএক্সপেক্টেডলি আসলে ক্যাবিন ক্রু হয়ে গেলাম ফাইনালি। জাস্ট গ্রেট। আসলে লাকটা অনেক ফেভার করতে হয় এই জবের সাথে সাথে, স্কিলের সাথে সাথে লাকটা একটা অনেক বড় ব্যাপার। শাওন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি তো একজন অভিনেতা এবং একজন কেবিন ক্রু, ঠিক আছে? তো ভাইয়া কোনটা আগে শুরু করেছিলেন, অভিনয়টা নাকি কেবিন ক্রু জবটা? আর অভিনয় শুরুর গল্পটা যদি একটু আমাদের শোনাতেন। আচ্ছা, এবার একটা মজার একটা সিক্রেট গল্প বলি আপনাদেরকে। সেটা হচ্ছে আমি আমার বিমানের প্রথম দিনের ট্রেনিংটা মিস করেছিলাম। ওই দিন ছিল ঢাকার বাইরে পুবাইলে মোশাররফ করিম ভাইয়ের সাথে আমার প্রথম নাটক। ওকে। আমাদের 2 দিন নাটকের শুটিং হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে শুটিংটা 3 দিন চলে যায়। তো তৃতীয় দিন আমাকে থাকতে হয়, আর আমি হচ্ছে তখন ডিসিশনটা এভাবে নেই যে ঠিক আছে আমার তো অলরেডি গ্রামীণ ফোনে চাকরি আছে, আমি যদি ট্রেনিংটা করতে না পারি, কিন্তু মোশাররফ ভাইয়ের সাথে যদি আমি আর কাজ করার সুযোগ না পাই, তো ওই জায়গা থেকে মানে আমি আসলে রিস্কটা নিয়েছিলাম। আমার দুটো ক্যারিয়ার অলমোস্ট একই সাথে শুরু। আমার মানে সত্যি কথা বলতে কি দুইটাই গ্রোথ একই সাথে। আমি বিমানের কাছ থেকে অসম্ভব সাপোর্ট পেয়েছি, স্পেশালি আমার সিনিয়রদের কাছ থেকে, আমার শিডিউলার যারা আছে, আমার ম্যানেজার ডিজিএম, এরা আমাকে খুব সাপোর্ট দিয়েছে। আর অভিনয়ের শুরুটা হচ্ছে মাবরুর রশিদ বান্না ভাই, ডিরেক্টর, খুব বিখ্যাত ডিরেক্টর। ওনার আমরা একসাথে জাপান গার্ডেন সিটিতে থাকতাম আমি যখন কলেজে পড়ি। এনিওয়ে তুষিয়াপা, আমিও রাইফেলস কলেজে ছিলাম। তো বান্না ভাইয়ের ছোট ভাই যে মামনুন, ও ছিল আমার খুব কাছের বন্ধু। তো বান্না ভাই তখন মাত্র পড়াশোনা করছে ফিল্ম মেকিং, মিডিয়া, ম্যাস মিডিয়া এগুলোর উপরে। তো তখন হচ্ছে বান্না ভাই টুকটাক ভার্সিটির প্রজেক্ট হিসেবে শর্ট ফিল্ম বানায়, ছোট ছোট ফিল্ম বানায়। তো আমি একটু চঞ্চল ছিলাম, দুষ্ট ছিলাম। তো বান্না ভাই মামনুনকে দিয়ে আমাকে বলাল যে ঠিক আছে, ও তো খুব দৌড়ঝাঁপ করে, আমি ওকে দিয়ে একটা শর্ট ফিল্ম শুট করতে চাই। তো বান্না ভাই আমাকে একটা শর্ট ফিল্ম শুট করলো। শর্ট ফিল্মটা শুট করার পরে শর্ট ফিল্মটা একটা ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেয়ে গেল। বান্না ভাই বললো, বা তুই তো ভালো অভিনয় করছিস, অ্যাওয়ার্ড পেয়ে গেছিস। আমি বললাম আমি তো কিছু জানি না। তো আচ্ছা ঠিক আছে, চল আরো 2-3টা করি। তো এই আসলে 2-3টা করতে করতে একটু একটু শুরু, পুরোটাই শখ। এখনো আমি বলবো আমার প্রফেশন, আমি ক্যাবিন ক্রু, অ্যান্ড অ্যাক্টিংটা হচ্ছে আমার প্যাশন। আমাকে কেউ যদি প্রায়োরিটি দিতে বলে যে কোনটা আগে, জব আগে না অভিনয় আগে, আমি বলবো আমার জব আগে। আই লাভ ফ্লাইং, আই লাভ মাই জব। দ্যাটস রিয়েলি রিয়েলি গ্রেট ভাই। আসলে অনেক সুন্দর একটা তথ্য আমরা জানতে পেলাম আপনার কাছ থেকে। রাইট। তো আমাদের অনেকেই আমাদের সাথে দেখছেন আজকের এই প্রোগ্রামটি আমাদের এইচবি এভিয়েশন পেজ থেকে এবং পিপলস রেডিও পেজ থেকে। তো ভিউয়ার্সরা যদি চায় কোনো কোশ্চেন করতে, তাহলে কোশ্চেন করতে পারেন। আর আমাদের যিনি কোস্ট আছেন ইকরাম ভাই, ওনার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে। তো ইকরাম ভাই প্লিজ আপনার প্রশ্নগুলো যদি আপনি করতেন। অবশ্যই। জি, থ্যাংক ইউ জাকির ভাই। আমি আসলে সবাইকেই খুব ভালোভাবে চিনি, আমার পূর্ব পরিচিত শাওন ভাই সাথে আমি ফ্লাইটে দেখা হয়, এয়ারপোর্টে দেখা হয়। আর তুষি আপুকে তো অনেক আগে থেকেই চিনি, সে একটা সংগঠনের সাথে জড়িত ছিল, আমি সেখানে কাজ করতাম। তো ওই ভাবে থেকে পরিচয় থেকেই আজকে আমাদের এত সুন্দর একটা গেট টুগেদার, এত সুন্দর একটা ঈদ আড্ডা। তা আমি এখন আমি যে ইকরাম ভাইকে শুনতে পাচ্ছি না, সরি। জি শুনতে পাচ্ছেন শাওন ভাই? শাওন ভাই
টুসি আপু বা জাকি ভাই কি ইকরাম ভাইকে শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি না, আমি সরি। শুনতে পাচ্ছি, ইকরাম ভাইকে। জি, টুসি আপু শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? শাওন ভাই শুনতে পাচ্ছেন? আমি টুসি আপু আর ইকরাম ভাইকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি মনে হয় আবার জয়েন করি, এটা বেটার হয়। দর্শকদের কাছে আচ্ছা, আবারও মাপ চেয়ে নিচ্ছি। আচ্ছা, ইটস একটু ওকে, টেকনিক্যাল সমস্যা প্রবলেম নেই। করছে। আর তানভীরা না, আপু এখন মনে হয় ইকরাম চেষ্টা ভাইকে আমি করছে শুনতে পাচ্ছি। আমাদের। সো দেয়ার ওয়াজ আ ব্যাক এন্ড জি, প্রবলেম। সরি। থ্যাংক ইউ। আচ্ছা, প্লিজ ইকরাম ভাই। আর ঠিক আছে। তানভীরা আপু মনে হয় চেষ্টা করছে, রিয়াজ ভাই হেল্প করছে তাকে। চলে আসবে এখনই। জি। শাওন ভাই এবং আমি আবার তুষি ইকরাম ভাইকে আপু। শুনতে পাচ্ছি না। জি, শাওন ভাই একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন? শাওন ভাই, তুষি আপু শুনতে পাচ্ছেন? আমি শুনতে ইকরাম পাচ্ছি, ভাইকে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি না। আচ্ছা। তুষি আপু শুনতে পাচ্ছে, শাওন ভাই শুনতে পাচ্ছে না। রিয়াজ ভাই একটু আমাদের এই অডিও টিউনটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, ইউসুফ ভাই আপনি তাহলে তুষি আপুকে কোশ্চেনটা করেন, আর শাওন ভাই জি, আসলে শাওন অবশ্যই। ভাইকে পরে কোশ্চেনটা করবেন। জি। রাইট, রাইট। আচ্ছা, আমি তো আমরা আসলে সবাইকে জানতে পেরেছি যাদের আজকে এই যে ঈদের অভিজ্ঞতাটা, এই বছর ঈদটা সবার কাছে একটু ভিন্ন ধরনের ছিল, ব্যতিক্রম ছিল। তো তুষি আপুর কাছে জানতে চাচ্ছিলাম যে আপু, ছোটবেলার শৈশবের ঈদের গল্পটা কিরকম ছিল? ছোটবেলায় তো আমরা সবাই ঈদ করেছি। একটা অন্যরকম একটা ফিলিংস ছিল। ওই ফিলিংস গুলা আমরা একটু শেয়ার করতে চাই। প্লিজ তুষি আপু। আচ্ছা, ছোটবেলার ঈদের ফিলিংসটা আসলে অনেক মজার ছিল। ছোটবেলায় আমার দাদু বাড়ি হচ্ছে কুমিল্লাতে। আমরা কুমিল্লাতেই সবসময়ই ঈদ করি। বছরে ২ বারই বাড়িতে আসা হয়। শুধুমাত্র ২ টো ঈদেই আসি। আব্বুর জবের কারণে আমার আম্মু আব্বু দুজনেই জব করেন। সো দ্যাট কখনো ওভাবে আসতে পারতাম না ছোটবেলা থেকেই। তো ঈদের সময় যেটা হয়, সব কাজিনরা মিলে, আশেপাশে সব কাজিনরা মিলে আমরা ঈদ করতাম। আমাকে কি হই শোনা হুল্লোড় যাচ্ছে? করে। হ্যাঁ, জি, তানভীর আপু ঠিক শুনতে আছে। পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি কিন্তু শুনতে পাচ্ছি না। তানভীর আপু, টেকনিক্যাল ঠিক হয়ে যাবে আশা করি। আহ, তুষি আপু আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। জি, যেটা বলছিলাম। তো খুব জি। হই হুল্লোড় করে ঈদের গ্রামের বাড়ির ঈদ যেরকম হয়, আগের দিন হচ্ছে আমরা আতশবাজি ফুটাতাম, তারাবাতি ফুটাতাম। সবাই মিলে ঈদের মেহেদি দিতাম। কাজিনরা মিলে খুব আমাদের প্রত্যেকটা কাজিনই হতো কি, আমরা প্রত্যেকেই ঢাকা থাকতাম, কিন্তু ওই ঈদের সময়টা বাদে এক কাজিনের সাথে আরেকটা কাজিনের খুব একটা আমাদের দেখা হতো না। ওই বাড়ি যেই ঈদের সময়ই সবার সাথে আমাদের দেখা হতো। তো সবাই মিলে হচ্ছে লাইক আমার আম্মুরা চাচারা হচ্ছে, এই তোমরা ছোট, তোমরা আমাদের বড়দের গল্পের মধ্যে আসবা না, তোমরা তোমাদের মতো ঈদ করো। আমরা ছোটরা মিলে খুব গল্প টল্প করতাম। ছোটবেলায় ঈদ ওয়াজ ফান। রাইট, রাইট। থ্যাংক ইউ তুষি আপু। শাওন ভাই, আপনার কাছে যাবো, শুনতে পাচ্ছেন? সাউন্ড ভাই আমি শুনতে অডিওটা অফ পাচ্ছি। ছিল। জি, শুনতে পাচ্ছেন? জি, শাওন ভাই, ওই যে প্রসঙ্গে আসছিলাম, আমরা তো আসলে এই বছরের সবারই একটা ঈদের অভিজ্ঞতা আমরা জানতে পেরেছি। তো আসলে ছোটবেলার ঈদটা, সবারই ছোটবেলার ঈদে কিছু স্মৃতি থাকে। যেমন আমার কথা একটু বলি। ছোটবেলায় যখন আমরা সালামি নিতাম, নতুন টাকার নোট খুঁজতাম। বিশেষ করে আমার যেটা মনে পড়ে, ২ টাকার নোট ছিল, দোয়েল খচিত। তো ২ টাকার নোট যত জমাতাম, বেশি হলে খুব আনন্দ লাগতো। ১০০টা হয়ে গেছে, ৫০টা হয়ে গেছে। এই যে ফিলিংসটা, এটা আসলে বড় হয়ে গেছি, খুব মিস করি। এখন ৫,০০০ কেন, ৫০,০০০ টাকা দিলেও ওই আনন্দটা ফিরে পাওয়া যাবে না। জি, সাউন্ড ভাই, আপনার ছোটবেলার গল্পটা। আমার ছোটবেলার ঈদটা আসলে সত্যি বলতে কি ঢাকাতেই বেশিরভাগ সময় করা হতো। আমরা শুধু কোরবানির ঈদটা দাদু বাড়িতে করতাম, ওখানে আব্বু কোরবানি দিত। তো কোরবানি ঈদের চাইতে আমার জন্য রোজার ঈদটা বেশি আনন্দের ছিল। কারণ হচ্ছে রোজার ঈদে যে ব্যাপারটা হতো, আমার যত কাজিন ছিল ঢাকায়, তুষি আপু যেটা বলছেন, কাজিনদের বাসায় যেতাম আমরা। এন্ড ঈদটা আসলে তখন শুধু একদিনেই ছিল না, ঈদটা ছিল হচ্ছে ২ দিন ৩ দিন ব্যাপী ঈদ। এখন যেমন টিভিটা হয় ৭ দিন ব্যাপী অনুষ্ঠান মালা, তখন আমাদের ঈদ ছিল হচ্ছে ৩ দিনের। আজকে বড় খালামণির বাসায়, আজকে ঈদের দিন রাত্রেবেলা হচ্ছে ছোট খালামণির বাসায়, আগামীকালকে বড় চাচার বাসায়, সকালবেলা দুপুরবেলা মেজর চাচার বাসায়, আর হচ্ছে সন্ধ্যার সময় ফুপির বাসায়। তো পুরো ব্যাপারটা ছিল এরকম। সালামির ব্যাপারটা তো ছিল মানে এটা হচ্ছে অবভিয়াস, প্রথমে যে সালাম করতে হবে। আমি আর আমার বোন দুজনের মধ্যে প্রতিযোগিতা সবসময় থাকতো, কে কত বেশি সালামি পাচ্ছে। কোনো কারণে আমার যদি কম হয়ে যায়, একটা কেটে কেটে বুক ভাসিয়ে ফেলতো। আর হচ্ছে খাবার, ছোটবেলায় আমি খুব ফুডি ছিলাম, তাই কার বাসার সেমাই ভালো, কার বাসার পোলাও ভালো হয়েছে, কার বাসার রোস্ট নরম হয়েছে, কার বাসার গরুর মাংস মজা, আমি এগুলো খুঁজে আসতো। তো আমি দিনগুলো খুব মিস করি, স্পেশালি
কাজিনদের সাথে আমার বড় মামা, আমার খালাতো বোন, এরা হচ্ছে বেশিরভাগই সবাই ক্যান্টনমেন্টে থাকতো, ঢাকা ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টের মাঠে ছোটাছুটি, মাঠে দৌড়াদৌড়ি, খেলা, ক্যান্টনমেন্টের আম গাছের ঢিল মেরে আম পাড়া, এগুলো খুব মিস করি আমি। ভীষণ মজা ছিল দিনগুলো। ভেরি নাইস, ভেরি নাইস। আসলে মজার ছিল। আমরা সবাই সবার ছোটবেলার ঈদ গুলা খুব ফিল করি, এখনো খুব বিলাভ করি। জি জাকির ভাই, নেক্সট কোশ্চেন আপনি কাছে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমার ছোটবেলার একটা ঈদের মানে হিস্টোরি যদি বলি, যে শেয়ার করি, সেটা আমি হচ্ছে যে কিন্তু এখনো শুনতে আমরা পাচ্ছি না। আমরা ছোটবেলায় যারা ছোট ছিলাম, তারা যখন বকশিসের টাকা জমাতাম, তো আমাদের একজন মামা ছিলেন, তো উনি আমাদেরকে বলতেন যে তোমাদের বকশিসের টাকাগুলো তো আমি গুনে দেই, ঠিক আছে? তো উনি বেচারা গুনতেন ঠিকই, তারপরে বলতেন যে ঠিক আছে চলো, এবার তোমাদেরকে আমি সব টাকা দিয়ে আইসক্রিম কিনে দিই। তো হয়তোবা দেখা যেত যে 10 টাকার আইসক্রিম পেতাম, আর বাকি সব টাকা চলে যেত। তো এরকম কিছু মজার এবং বাজে অভিজ্ঞতা, এখন মনে হয় যে বাজে অভিজ্ঞতা ছিল, বাট মজাও লাগতো। তো এরকম কিছু মজা ছিল আর তো কি জাকির ছোটবেলার ভাই, দিনগুলা। উনি কোথায়? উনি কোথায়? উনি ওনার কাছ আছে থেকে এখন। আরো কিছু আইসক্রিম এখন খেতে হবে, কিন্তু আমরা আপনার। ওনার কাছে এখনো গেলে উনি এখনো আমার কাছ থেকে আইসক্রিম খাবে, ওনাকে আলাদা করে এখনো আইসক্রিম খাওয়া যাবে না তার কাছ থেকে। ঠিক আছে, উনি আইসক্রিম এখনো প্রেমী, চেঞ্জ আইসক্রিম হয় প্রেমী, নাই। আইসক্রিম হ্যাঁ, প্রেমী। উনি এখনো চেঞ্জ হয় নাই। তো আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছি সবার কাছেই যে আমরা যারা ফ্রন্ট লাইনে কাজ করে বা পাবলিক রিলেশনে যারা কাজ করে, তাদের আসলে দেখা যায় যে ঈদ, তারপরে বিশেষ কোনো ছুটি, এগুলো কিন্তু তারা পায় না। তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি। যেমন আমাদের ডাক্তাররা, এখন পর্যন্ত ডাক্তার, পুলিশ যারা আছেন, তারা কিন্তু ফ্রন্ট লাইনে কাজ করছেন, যেটা কিন্তু আমরা পিছনে থেকে যারা সাধারণ মানুষ আছে, তারা কিন্তু সেটা সুফল ভোগ করছি, কিন্তু তাদের কিন্তু কোনো ছুটি নেই। তো এই যে রোজার ঈদ বা কোরবানির ঈদ, আমি যখন ডিউটি করতাম সৌদি এয়ারলাইন্সে, তখন কিন্তু আমিও এভাবে ঈদের দিন ডিউটি করেছি। তো ওই সময় ডিউটির কিছু বর্ণনা আমি দিব পরে, কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি ভাই, আপনারা কি ডিউটিরত অবস্থায় কোনো ঈদ পেয়েছিলেন কিনা? যদি পেয়ে থাকেন সেটা সম্পর্কে যদি একটু জানাতেন ভাই। শান ভাই, আপনি কি এরকম কোনো ঈদ পেয়েছেন? ভাই, সত্যি বলতে লাকিলি গত কোরবানির ঈদ আর এই ঈদটা ছাড়া আমি আমার বিমানে 5 বছরের ক্যারিয়ারে আমি অন্য কোনো ঈদ বাসায় পাইনি। প্রত্যেকটা ঈদই আমাকে অন ডিউটি থাকতে হয়েছে। প্রথম ঈদটা একটু মন খারাপ হয়েছে, কিন্তু পরের ঈদটা সত্যি বলেন আমার না মন খারাপ হয়নি, আমার না ভালো লেগেছে। যদি ফ্লাইটে থাকি, প্যাসেঞ্জার আসছে বা যাচ্ছে, আমাদের তো বেশিরভাগ প্যাসেঞ্জার কিন্তু আমাদের আম, মধ্যপ্রাচ্যের আমাদের যারা শ্রমিক ভাইরা আছে, তারা তারা ভীষণ মিশুক, তারা মানে মানুষকে ভালোবাসতে পারে উদার মনে, মানে ভালোবেসে যায়। ঈদ মোবারক স্যার বলে হাতে একটা চকলেট দিয়ে দেয়। এই অ্যাপ্রোচটা ভীষণ ভালো লাগে। স্যার 3 বছর পর মাকে দেখতেছি, 3 বছর পর দেশে আসছি ঈদ করতে, ভালো লাগতেছে। এই অ্যাপ্রোচ গুলো না মনে হয় এটাই তো আসলে ঈদের আনন্দ। শুধু আমার বাবা মা কেন, এই মানুষগুলোর বাবা মার কাছে যে পৌঁছে দিচ্ছি, আমার একটাই বিসর্জন দিয়ে আমি আমার 419টা প্যাসেঞ্জার নিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি, এটাই ঈদের আনন্দ দিচ্ছি কম কিছু। এখন আর মন খারাপ হয় না। এই ঘটনাগুলোই আসলে ঈদের আনন্দটা আমি খুঁজে নেওয়ার চেষ্টা করি। দ্যাটস গ্রেট। তুষি আপু, আপনার কি কোনো এরকম অভিজ্ঞতা হয়েছে এয়ারলাইন্সে থাকা অবস্থায়? অবভিয়াসলি হয়েছে। আমার এই ইউএস বাংলাতে অ্যাজ এ ক্রু হিসেবে জয়েন করার পরে 4 বছরের প্রত্যেকটা ঈদেই আমার অন ডিউটি ছিলাম, ফ্লাইট ছিল, ডিউটিতে ছিলাম। তো এর আগে প্রত্যেকটা ঈদের সময় মনে হতো কি যে মানে ঈদ বাড়িতে বাড়িতে যে কাজিনদের সাথে, আব্বু আম্মুর সাথে ঈদ করবে না, এরকম তো ঈদ হতে পারে না। তো প্রথম ঈদের দিন আমার মনে আছে, প্রথম যেদিন আমার ডিউটি ছিল, আমার ভাইয়া যেটা বলছিলেন মধ্যপ্রাচ্যে, ওমানে ফ্লাইট ছিল। তো ওমানে যাচ্ছি হচ্ছে আগের দিন বিকেল বেলা ফ্লাইট, পরের দিন ঈদ। তো ওই দিন হচ্ছে প্রচন্ড মন খারাপ, কজ আমরা জানি ওমানে ওই দিন ঈদ ছিল, আর আমরা যে ওই দিনের ঈদ পাবো না, এন্ড নেক্সট দিন ঢাকাতে ঈদ, তো ওই দিন আমাদের লেওভার, পরের দিন আমরা ওখানে থাকবো। সো যখন যাচ্ছি তখন খুব মন খারাপ। তো আমাদের ফ্লাইটে প্যাসেঞ্জার খুব কম ছিল, ঈদের ফ্লাইট তো, ঈদের দিন যাওয়ার সময় প্যাসেঞ্জার খুব কম ছিল। তো এর মধ্যে 2-1 প্যাসেঞ্জার যারা হচ্ছেন যাচ্ছিলেন, তো এরা প্রত্যেকেই হচ্ছে 1 মাস 2 মাস হয়তো ছুটিতে এসছে, ছুটি কাটিয়ে যাচ্ছেন বাসায়। তো একজন আমাকে ডেকে বললেন যে এরকম, আপনার আজকে গেলে কি আজকেই চলে আসবেন? তো বললাম না স্যার, আজকে তো আমরা থাকবো, নেক্সট দিন আমরা ব্যাক করবো। তো বললো ও, তাহলে তো আপনারা ঈদ করতে পারবেন না।
পরে বললাম না স্যার পারবো না। পরে উনি বললেন যে মন খারাপ করেন না, আমিও তো 2 মাস ছিলাম, কিন্তু একদিন বাড়িয়ে দিতে বললাম, ছুটি দেয়নি, আমি তো চলে যাচ্ছি। বললো যে আপনাদেরও এই জন্য এখন হচ্ছে ডিউটি করতে হচ্ছে, আমরাও ডিউটি করি, এটা নিয়ে মন খারাপ করবেন না। বললাম না না স্যার মন খারাপ করবো না। তো পরের দিন যেদিন আমরা ব্যাক করছি, ব্যাক করার দিন, ওই দিন ঈদ শেষ, ঈদের দ্বিতীয় দিন আমরা ব্যাক করছি। ব্যাক করার সময় আমাদের সাথে অনেক প্যাসেঞ্জার, ফুল ফ্লাইট। তো প্রত্যেকটা প্যাসেঞ্জারই হচ্ছে খুব খুশি যে ঈদে বাড়ি আসতে পারছে, বাড়ি যে হোক একটা দিন ঈদ, ওরা ঈদের দিন যাচ্ছে না, পরের দিন যাচ্ছে। তো একজন প্যাসেঞ্জার দেখে বললেন আপনার ঈদ কোথায় করেছেন? বললাম স্যার আমরা তো মানে ঈদ করেছি। পরে উনি বললেন যে আমাদের জন্য তো আজকে ঈদ, আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো এই যে একটা ফিলিংস, ভাইয়া যেটা বললেন যে টু ব্রিংিং দ্যাম হোম, ওই ওই আনন্দটা না, মানে প্রত্যেকটা দিনই না, যখন আমরা বাইরের ফ্লাইট গুলো যখন করি, যখন আমরা ফ্রন্টে কাজ করি, প্যাসেঞ্জাররা যখন নামে তখন লাইক বাইরে তাকিয়ে বলে আহ বাংলাদেশ, মানে ওই ওই ফিলিংসটা একটা মানুষের দেখতে পারার মজাটা, মানে এই যে ঘরে ফিরেছে, এই জিনিসটাই আসলে অনেক। সো প্রথম প্রথম একটা দুইটা ঈদে মনে হতো যে কেন আজকে ছুটি পেলাম না, কিন্তু কাজ করতে করতে এখন যেটা হয়, এখন খুব ভালো লাগে, এনজয় করি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের যারা বাইরে প্রবাসে কাজ করে তাদেরকে আসলে এই ঈদের মধ্যে পরিবারের সাথে এক করা, এবং এটা পেছনে যারা কাজ করে, আমাদের যারা পাইলট জি, আছেন, জাকির ভাই আমি কেবিন ক্রু একটা আছেন। জিনিস একটু ছোট্ট অ্যাড করতে চাই। জি আমরা মিস করে গেছি, সরি। জি আমরা যে আসলে আমাদের, আমি বা টুসি আপু, আমরা যে আমাদের পরিবারের সাথে ঈদ করি না, এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না। আমাদের কিন্তু আরেকটা পরিবার আছে 33,000 ফিট রাইট উপরে। ট্রু। রাইট ট্রাস্ট রাইট, মি, দেয়ার দ্যাটস লাইক, গ্রেট, দ্যাটস গ্রেট। আমি মিস করে গেছি। এরকম অনেক হয়েছে, বেশিরভাগই দিয়ে এটা পেয়েছি, কেউ না কেউ বাসা থেকে একটু সেমাই রান্না করে নিয়ে এসছে। আল্লাহর অশেষ সহমতে আজ পর্যন্ত বিমানের কোনো ফ্লাইটে এমন হয়নি যে আমি ঈদের দিন সেমাই খাইনি। কেউ বাহ, না কেউ, খুব কোন না সুন্দর কোনো লাগলো। ম্যাডাম একটু সেমাই, 1 চামচ ছিল, ভাইয়া এটা একটু খা, আরে কাজ করতেছিস 1 চামচ খেয়ে ফেল, কিচ্ছু হবে না। পুরো আর ব্যাপারটা ভাইয়া এটা এরকম। কিন্তু ট্রু, লেওপারে এটা গিয়েছি সেম। আমাদের একটা সেকেন্ড হোম। আমাদের যেটা হয়, ক্যাপ্টেন স্যার যারা থাকেন, ক্যাপ্টেন স্যার আর লাইক আওয়ার পেরেন্টস। তো ওরা স্যারদের সাথে হয় কি, আমরা স্যার ঈদের সালামি, ঈদের সালামি, স্যার আমাদের ফ্লাইটে সালামি দেয়, আমাদের পাশ স্যার যারা থাকেন, সিনিয়র কলিগ যারা থাকেন সালামি দেয়, আমরা আমাদের জুনিয়রদের দিই। মানে এটা না অন্য রকম একটা ফিলিংস, মানে এটা ইটস অ্যানাদার ঈদ। রাইট, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। আমাদের অনেক দর্শক কিন্তু অলরেডি কমেন্টে সালামি চেয়েছে আপনাদের কাছে, ঠিক আছে? আর সব আচ্ছা, বিকাশে পাঠিয়ে ইকরাম দিব, ভাই সব আপনার বিকাশে। আহ, ইকরাম ভাই আপনার কাছ থেকে ওই অভিজ্ঞতাটা জানতে চাবো, বাট আমরা এর মধ্যে একটা 2 মিনিট একটা ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে এসে আমরা আরো অনেক বেশি মজার গল্প করব, এবং সামনে যে ফিউচারে এই কোভিড-19 এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এভিয়েশনে, এবং বিশেষ করে কেবিন ক্রু লাইফে বা আমাদের যাত্রীদের, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। আমরা 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ রাখছি।
চলে এসেছি আমাদের লাইভে, যে আমাদের সাথে যারা গেস্ট আছেন তাদেরকে নিয়ে। আমরা আসলে আরো বেশ কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি আমাদের গেস্টদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। তো আমার যে পরবর্তী কোশ্চেনটা সেটি হচ্ছে শাওন ভাইয়ের কাছে। শাওন ভাই, এখন তো আমরা একটা আহ, মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, একটা বাজে সময়ের মধ্যে যাচ্ছি, কোভিড-19 তো আপনার মতে ভাই, কোভিড-19 কারণে এভিয়েশন সেক্টরটা কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং পরবর্তীতে যারা আমাদের প্যাসেঞ্জার আছে তারা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে, বা যারা কেবিন ক্রু আছে তাদের আসলে করণীয় কি, বা তারা কি করতে পারে, এটা আপনার একটা মতামত জাস্ট জানতে চাচ্ছি ভাই। সেটাই আসলে জাকির ভাই, আমি খুবই ক্ষুদ্র মানুষ, খুবই সামান্য মানুষ, আসলে এত বড় একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার যোগ্যতা আসলে আমার এখনো হয়নি। কিন্তু একদম সামনে থেকে যেটা দেখছি আমি, তাতে যেটা মনে হচ্ছে কোভিড-19 এই পুরো সংক্রমণের ব্যাপারটা যেহেতু ছোঁয়াচে অ্যান্ড ভেরি মাচ কন্টাজিয়াস, আমাদের কিন্তু অলরেডি এভিয়েশনে ছোঁয়াচে রোগগুলোর কিভাবে সংক্রমণ প্রতিরোধ করা যায়, এ ব্যাপারে কি কি পদক্ষেপ নিতে হবে, এগুলোর কিন্তু অলরেডি একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে, তাই না তুষি আপু? আমরা কিন্তু এগুলো আমাদের ট্রেনিং এর সময় পড়ি অলরেডি। তো আমার মনে হয় এখন অবস্থা খুবই নাজুক, যাত্রী যাওয়া আসা করছে না, বিভিন্ন দেশ নিজেদেরকে লকডাউন করে রেখেছে, খুব অল্প কয়েকটা দেশ ইন্টারনাল ডোমেস্টিক ফ্লাইট চালু রেখেছে, রিসেন্টলি পাকিস্তান এন্ড ইন্ডিয়া তাদের ডোমেস্টিক ফ্লাইট শুরু করেছে। আমি যদি সহজ ভাষায় বলতে চাই, আমাদের এভিয়েশন সেক্টর অলমোস্ট ভেঙেই পড়েছে। এখন এটা পুনরুজ্জীবিত করার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যারা যাত্রী আছে তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে দায়িত্বশীল বানাতে হবে। আমরা জাতি হিসেবে একটু আসলে নিজের যেটা বুঝি সেটাই ভালো বুঝি, এই নীতিতে আমরা চলে অভ্যস্ত। তো এই নীতিটা থেকে আমাদের মনে হয় একটু বের হয়ে আসা উচিত, যে না, আসলে শুধু আমার নিজের বোঝাটাই সর্বোচ্চ না, এর চাইতেও বেটার কিছু থাকতে পারে, আমার অজানা বা আমার জ্ঞানের বাইরে কোনো একটা কিছু থাকতে পারে। তো আমার নিজেকে রক্ষার সাথে সাথে আমার উচিত হবে আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে রক্ষা করা। আমি যদি আমার পার্সোনাল সেফটিটা মেনটেন করি, জাকি ভাই আপনি যদি করেন, ইকরাম ভাই নিজেরটা করে, খুশি আপু নিজেরটা করে, তাহলেই কিন্তু আমরা ভাইরাসটাকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে পারছি। এভিয়েশন সেক্টরে এটা আরো বেশি নিডেড, কারণ ছোট্ট একটা কনফাইন্ড এরিয়াতে, একটা কনফাইন্ড কম্প্রেসড এয়ারের মধ্যে আমরা যে জায়গাটায় থাকছি, সেই জায়গাটায় একই বাতাস বারবার ঘুরে ফিরে যাচ্ছে, জীবাণুটার জন্য এখানে স্প্রেড করা অনেক বেশি ইজিয়ার। সো আমাদের প্রিকশনের লেভেলটা হওয়া উচিত আরো হায়ার। বিভিন্ন এয়ারলাইন যেটা দেখছি, ক্রুদেরকে তারা মাস্ক দিচ্ছে, গ্লাভস দিচ্ছে, ফেস শিল্ড দিচ্ছে, দোজ আর ভেরি মাচ গুড আই গেস। কিন্তু আবার কিছু এয়ারলাইন্স দেখছি তারা অনেক কিছু দিতে চাচ্ছে না, আবার কয়েকটা এয়ারলাইন্স দেখছি আমি তারা ডিরেক্ট পিপিই দিচ্ছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস দিচ্ছে, হুইচ ইজ গুড ইন আ সেন্স। কারণ আপনি যদি শুধুমাত্র, অনেকে বলছে যে এটা হচ্ছে শুধুমাত্র যারা ডক্টর তাদের জন্য, অথবা কোভিড-19 পেশেন্ট অর সাসপেক্টেড কেস। এখন আমার 400টা প্যাসেঞ্জারের মধ্যে আমি কিভাবে জানবো আমার সাসপেক্টেড কেসকে? আমাকে তো টেস্ট করার জন্য ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে না, আমার কাছে তো টেস্ট কিট নেই। অ্যাজ এ ক্যাবিন ক্রু আমি কিন্তু টেস্ট করতে পারবো না। ইকরাম ভাই, আপনি যখন পার্সোনাল হ্যান্ডেল করবেন, আপনি কিন্তু চাইলেই প্রত্যেকটা প্যাসেঞ্জারকে যে আপনি টেস্ট করতে পারবেন না। ইটস নট ইউর ডিউটি, ইটস নট আওয়ার ডিউটি, আমাদের আরো অনেক কাজ আছে। তো যখন আমার যাত্রীদেরকে ডিল করতে হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর নিয়ে, আই মাইট গেট এফেক্টেড, তখনই কিন্তু আমার ফুল প্রিকশন হয়ে যাওয়া উচিত। আমার কিন্তু শুধু এতটুকু দিয়ে হবে না, আমি যদি আরেকটু ফার্দার চিন্তা করি, আমার পরিবারের কথা চিন্তা করি, আমার কাপড়ে লাগতে পারে, আমার ইউনিফর্মে লাগতে পারে, আলটিমেটলি আমাকে তো ওটা পরে আমার বাসায় গেট দিয়ে ঢুকতে হবে, আমার বিল্ডিং এর পুরো মানুষদের তো আমার ফেস করতে হবে, সেটা আমি কিভাবে করবো? বাট আমি যদি পিবিইটা পরি, আমাদের অফিসে যেখানে আমরা ট্যুরে যাচ্ছি বা আমরা যেখান থেকে বের হচ্ছি, এয়ারক্রাফটের এন্ট্রেন্স অ্যান্ড এক্সিটের মুখে আমরা যদি আমাদের যে স্প্রে গুলো আছে, যে স্প্রে দিয়ে ডিসইনফেক্টেন্ট করা যায়, এই ব্যবস্থাগুলো আমরা রাখতে পারি, আমার মনে হয় ক্রু অ্যান্ড এয়ারক্রাফট বা আমাদের যারা হ্যান্ডেলিং ক্রুরা আছে, গ্রাউন্ড, তারা এই জায়গাটা থেকে একটু হলেও সতর্কতা অবলম্বন করতে পারবে। আর আমাদের যাত্রীদের ক্ষেত্রে অবশ্যই 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 প্লিজ আপনারা নিজেরা বাঁচুন, আমাদেরকে বাঁচতে দিন, আশেপাশে মানুষগুলোকে বাঁচতে দিন, মাস্কটা পরুন, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বলে আসলে এটা খুলে ফেললে হবে না, আপনি আজকে নিঃশ্বাস নিচ্ছেন, একটু পর আপনার এই ভুলের জন্য আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমাদের বেশিরভাগ যাত্রীরাই মধ্যপ্রাচ্যের শ্রমিক ভাইয়ের, আমি আবারও বলছি, তাদের আসলে জ্ঞানের একটু সীমাবদ্ধতা থাকবে, এটা আমি তাদেরকে আসলে ছোট করে বলছি না, তাদের ভালোবাসার জায়গা থেকেই বলছি। এবং একই সাথে তারা কিন্তু ভীষণ সফিস্টিকেটেড, তাদেরকে সুন্দর করে একটা কথা বললে, বুঝিয়ে বললে তারা সেটা বোঝে, তারা সেটা মানার চেষ্টা করে।
এই তাদেরকে বোঝানো বা মানানোর জন্য যে বিষয়টা, এই উদ্যোগটা নিতে হবে আমাদেরকে, যে আপনি যেটা পরবেন এয়ারক্রাফটে এটা খুলবেন না, এটা খোলা যাবে না। আপনাকে কোনো কিছু করলে গ্লাভস ব্যবহার করতে হবে। আপনি চাইলে যে কোনো কিছু টাচ করতে পারবেন না। আপনি চাইলে এয়ারক্রাফটের মধ্যে ঘুরে বেড়াতে পারবেন না। এই সচেতনতাটাই এখন দরকার জাকির ভাই। আমাদের সবচেয়ে আগে জি দরকার সচেতনতা। সচেতন হলে আমরা বাকি পদক্ষেপগুলো এমনিতেই ফলো করতে পারবো আমি মনে করি। জি, যেটা আসলে হচ্ছে কি ভাই, এখন যেহেতু আলটিমেটলি আস্তে আস্তে সবগুলা এয়ারলাইন্স ওপেন করে যাচ্ছে, কারণ এটা আসলে বসে থাকার মতো একটা ইন্ডাস্ট্রি না, এটা এক সময় না এক সময় এটা চলতেই হবে। সো আমাদের আসলে যে কোনো পরিস্থিতি দিয়ে আসলে, যদি পরিস্থিতিটার সমাধান না করা যায়, তাহলে তাকে কিভাবে মানিয়ে নিয়ে চলা যায় সেই প্রিকশন গুলো নেওয়া উচিত। আর আমরা শুধুমাত্র যে গভর্নমেন্টের উপরেই সব সময় দায়িত্ব দিয়ে বসে থাকবো তা কিন্তু না, আমাদের সচেতন নাগরিক হিসেবে আমাদের নিজেদের কিছু দায়িত্ব আছে। আমাদেরও নিজেদের বাঁচানোর জন্য, নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য নিজেদের কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত। থ্যাংক ইউ ভাইয়া, আসলে আপনার কাছ থেকে অনেকে শুনলো কথাটা, এবং আশা করছি আপনার এই কথাগুলো তারা, যারা যাবে তারা পালন করার চেষ্টা করবে। ইকরাম ভাই, আপনি কিছু প্রশ্ন ছিল, আপনি যদি তুষি আপু এবং ভাইয়াকে করতেন প্রশ্নগুলো। জি, আসলে আমরা সবাই এখন ফিল করছি একটা প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে। আমি শাওন ভাই এবং তুষি আপুকে কোশ্চেনটা করতে চাচ্ছি যে এই করোনা পরিস্থিতিতে কেবিন ক্রুদের ফ্লাই করার ব্যাপারে কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে করেন আপনারা? প্লিজ তুষি আপু। আহ, ভাই আমি কোশ্চেনটা বুঝতে পারিনি, কি কি পরিবর্তন আচ্ছা, আসতে পারে বলতে? আসতে পারে মানে এই যে এখন একটা আমাদের একটা করোনা পরিস্থিতি চলছে, এখন একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, মহামারী চলছে। তো এই মহামারী বা করোনা পরিস্থিতিতে কেবিন ক্রুদের ফ্লাই করার ব্যাপারে কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? স্বাভাবিকভাবে আমরা যেরকম ছিলাম এখন কি ওরকমই থাকবে, না অনেক ধরনের ভাস্ট চেঞ্জ আসবে, অনেক রুলস রেগুলেশন আসবে? এটা কি ব্যাপারে আপনি মনে করেন? আচ্ছা, অবভিয়াসলি আমাদের অনেক চেঞ্জেস এসেছে। শাওন ভাইয়া এর মাঝখানে ফ্লাইট করেছেন কিনা আমি সঠিক জানি না। আপনারা জানেন ভাইয়া, আমরা চেন্নাই থেকে কলকাতা থেকে কিছু প্যাসেঞ্জার ফ্লাইটও করছি ইউএস বাংলা। তো আমি পার্সোনালি যখন চেন্নাই ফ্লাইট করলাম তখন আমি যেটা দেখেছি, প্রত্যেকে আগে তো আমাদের নিজের প্রোটেকশন আমাদের নিজেদের নিতে হয়। তো আমি যখন ফ্লাই করছি আমাদের যেটা হয়, আমাদের কোম্পানি থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে প্রত্যেক প্রত্যেক ক্রু ক্যাপ্টেনদের জন্য হচ্ছে আমাদের পার্সোনাল পিপি থাকে। ওই পিপি পরে আমরা ফেসে মাস্ক পরে গ্লাস ইউজ করে তারপরেই আমরা বোর্ডিং শুরু করেছি। তারপরেও যেটা হয় কি, ইন ফ্লাইটে এত লং একটা ফ্লাইট, সব পেশেন্ট থাকে। তো ম্যাক্সিমাম টাইমে হয় কি, প্যাসেঞ্জাররা মানে খুব সাফোকেশন ফিল করে, মাস্ক খুলে বসে থাকে, বলে বলে ম্যাডাম আর পারছি না। তারপরে যেটা হয় যে কিছু পেশেন্ট থাকে চেন্নাই ফ্লাইটে, ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে লকডাউনে ওখানে আটকে পড়েছিল, পেশেন্ট যারা হচ্ছে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। তো সেই পেশেন্ট গুলো এক একজন এতখানি সিক, ওনাকে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে স্যার আপনি মাস্ক পরে থাকেন। তারপরে কিছু বেবি থাকে, মানে এত এত ছোট, 1 বছর বয়স, 6 মাস 7 মাসের বেবি, ওকে আপনি কোনোভাবেই হচ্ছে মাস্ক পরাতে পারবেন না। তো সেই এই পরিবর্তনগুলো আসলে ক্রুদের সাইড থেকে হোক, প্যাসেঞ্জার সাইড থেকে হোক, প্রত্যেকটা জায়গা থেকেই পরিবর্তন এসেছে। তো আমি পার্সোনালি সবাইকে একটাই রিকোয়েস্ট করতে চাই যে আপনি যতখানি কষ্ট হোক, আমরা নিজেরা যদি সচেতন না থাকি না, তাহলে না আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো, না আপনাকে করতে পারবো। সো আমি প্রত্যেকটা প্যাসেঞ্জার, যারা ভিউয়ার্স আছেন, যারা ফ্লাই করেন, প্যাসেঞ্জারদের একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনারা আমরা আপনাদের জন্য এতখানি কষ্ট করে এই লকডাউনের মাঝখানেও ফ্লাই করে যাচ্ছি। আপনারা আমাদেরকে এইটুকুন হেল্প করুন, যতখানিই কষ্ট হোক না কেন, মাস্কটা ইউজ করুন, একটু পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা একটু পরপর নিজের যতখানি করা পসিবল। তারপরে তো আপনাদের জন্য আমরা আছি। যেটা হয় যে আমাদের হুইল চেয়ার প্যাসেঞ্জার থাকে অনেক চেন্নাই ফ্লাইটে, আমরা ক্রুরা আমরা অ্যাম্বুলেন্স ফ্লাইট বলি, এত পেশেন্ট থাকে হোল ফ্লাইটে। তো আমরা যতই বলি 3 ফিট দূরত্ব রেখে আমরা সার্ভিস দিব, তো ওই হুইল চেয়ার পেশেন্টদের কিন্তু ভাইয়া জানেন, আমরা শান ভাইয়া এগ্রি করবেন, আমরা হাতে ধরে কোলে করে নামাই। স্টেয়ার দিয়ে আমরা যখন নামাই, এক একটা হুইল চেয়ার লেডি প্যাসেঞ্জার থাকলে আমরা 2-3টা ফিমেল ক্রু যে ম্যাডামকে ধরে স্টেয়ার করে 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 নিচ পর্যন্ত আমরা নামিয়ে দিই।
তো একটা হিউম্যানিটির ব্যাপার থাকে। একটা পেশেন্ট যতই আমি ভাববো যে আপনার করোনা আছে কি নেই, ওই টাইমটাতে আমি যখন দেখবো আমার একটা প্যাসেঞ্জার হচ্ছে নড়তে পারছে না, তখন আমরা যখন ওনাকে ধরি, তখন যখন কোলে করে নামাই, ওই টাইমটাতে না আসলে কার করোনা আছে, আমি কি আক্রান্ত হচ্ছি কি হচ্ছি না, এই জিনিসগুলো তখন মাথায় থাকে না। বাট এন্ড অফ দ্য ডে আমি কিন্তু আমার ফ্যামিলিতে ব্যাক করব। পার্সোনালি আমার আব্বু হার্টের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট। তো আমি কিন্তু অনেক চেষ্টা করেও আমার আব্বু আম্মুকে এটা বুঝাতে পারিনি যে আমি বাসার বাইরে থেকে হয়তো কোনো একটা অন্য কোনো ক্রুর বাসায়, যারা হচ্ছে একা একটা বাসা নিয়ে থাকে, ওই বাসা থেকে ফ্লাই করি না। আব্বু আম্মুর কথা হচ্ছে যে তোমার যদি কিছু হয় তাহলে আমাদেরও হোক, নো প্রবলেম। কিন্তু এই জিনিসটা না এতখানি মানে ভাস্ট, এই ব্যাপারগুলো আসলে না বাসায় বোঝানো যায় না। আমি সারাদিন ফ্লাই করছি প্যাসেঞ্জারের সাথে, বাসায় এসে যখন আব্বু আম্মুর কাছে আমার আসতে হয়, তখন আমি যদি একটা ভাইরাস বাসায় নিয়ে আসি, এই যে পার্সোনাল প্রবলেম গুলো, মানে এই জিনিসগুলো হয় না কারোর সাথে আমরা শেয়ার করতে পারি না। তো এই জন্য একটাই রিকোয়েস্ট প্রত্যেকের কাছে যে আপনারা নিজেরা যদি একটু সচেতন হন তাহলে প্রত্যেকের জন্য ইজি হয়ে যায়। কারণ এভাবে তো পসিবল না। আমরা একটা বেসরকারি সংস্থা, একটা বেসরকারি এয়ারলাইন কতদিন ফ্লাইট বন্ধ করে বসে থাকবে? মানে এটা ইকরাম ভাই আসলে এইভাবে তো আপনি পসিবল না। জি শুনতে পাচ্ছি থ্যাংক ভাই। ইউ আপু। জি ইকরাম ভাই, তারপরে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই প্লিজ। জি, শাওন ভাইয়ের কাছে একই কোশ্চেন আসলে। মানে আমাদের যারা ক্রুরা যারা আছেন, ফ্লাইটে যারা আছেন, বর্তমানে কি ধরনের পরিবর্তনগুলো হতে পারে বলে মনে করেন? আমি আসলে যদি বলি পরিবর্তনের কথা, আমাকে যদি জিজ্ঞেস করেন, এখন মানে পুরো বিশ্বে যে ব্যাপারটা চলছে সেটা হচ্ছে as less as possible, just make it contactless, কোনো কিছু স্পর্শ করা ছাড়া যতটা পারেন। আমি বলবো প্রথমে আমাদের যে ব্যাপারটায়, স্পেশালি যখন আমাদের ফ্লাইট শুরু হয় এবং এই সময় আমাদের যখন ফ্লাইট চলছিল তখন করোনা ইনফেকশনটা যখন শুরু হয় চায়নায় খুব বাজেভাবে স্প্রেড করে উহানে, তো তখন আমাদেরকে পার্সোনালি আমাদের চিফরা ইনস্ট্রাকশন দিয়ে দিত যে সাউন্ড দরকার না হলে বোর্ডিং কার্ড হাত দিয়ে ধরে চেক করার দরকার নেই, জাস্ট প্যাসেঞ্জারকে দেখাতে বলো, তুমি দেখো, দেখে তাকে সিটটা দেখিয়ে দাও, তুমি সেফ থাকো, প্যাসেঞ্জারকে সেফ রাখবে। তো ফ্রম দ্যাট পয়েন্ট চেঞ্জ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এরপরে এখন দেখলাম সিভিল এভিয়েশন অথরিটি তারা অলরেডি বলেই দিয়েছে যে 1.5 ঘন্টা কম ফ্লাইট হলে প্যাসেঞ্জারকে আমরা আগে যে স্ন্যাক্সটা পরিবেশন করতাম সেটা এখন আর আমরা করতে পারবো না, আনলেস আনটিল দ্যাট প্যাসেঞ্জার ইজ সিক অর দ্য প্যাসেঞ্জার ইজ আ ডায়াবেটিক পেশেন্ট। তো ডায়াবেটিক পেশেন্টের জন্য ইনট্যাক্ট পানি এবং ইনট্যাক্ট জুস প্যাক থাকবে, সেটা শুধুমাত্র তাদেরকে সার্ভ করবো। দ্যাটস দ্য সেকেন্ডারি চেঞ্জ। আগে হচ্ছে আমরা যখন ক্যাবিনে কোনো কিছু কালেকশন করতাম তখন আমাদেরকে মাস্ক পরতে হতো, গ্লাভস পরতে হতো। এখন সেটা অল থ্রু দ্য ফ্লাইট করে দেওয়া হয়েছে, 4 ঘন্টা পর পর এটা চেঞ্জ করা ম্যান্ডেটরি করা হয়েছে। তো চেঞ্জেস কিন্তু আসছে আমাদের ক্যাবিন ক্রুদের। আগে যেখানে আমরা বিভিন্ন জায়গায় লেওভারে যেতাম, এখন লেওভার কিন্তু কমানো হচ্ছে, বলা হচ্ছে হোটেল থেকে বের হওয়া যাবে না, নট ইভেন টু দ্য ডাইনিং, আমাদেরকে রুমে বসে রুম সার্ভিস অর্ডার করে খেতে হবে। আমরা চাইলে আগের মতো সবাই মিলে আমরা যে ডাইনিং এ যেয়ে খেতাম সেটা আর হচ্ছে না। তো এই ছোট ছোট চেঞ্জ গুলো আপনি যদি ক্যালকুলেট করেন, ট্রাই করা হচ্ছে যে যতটা সম্ভব পারস্পরিক দূরত্ব বাড়ানো হচ্ছে। সেটা আমরা আগে ককপিটে যেতাম, আগে অপ্রয়োজনে না, মানে বিভিন্ন প্রয়োজনে আমরা ককপিটে যেতাম, ফেস টু ফেস কথা বলাটা আমাদের কাছে কমিউনিকেশন অনেকখানি ক্লিয়ার মনে হতো। তো দ্যাট ওয়াজ আ ভেরি অ্যাসার্টিভ কমিউনিকেশন যে স্যার কি লাগবে, বা স্যার আমরা এরকম একটা সিচুয়েশন অ্যারেঞ্জ করেছে, হোয়াটস ইউর কমেন্ট। এখন সবকিছু হতে হবে আমাদের ওভার দ্য ফোন, ইন্টারকম। আমরা চাইলেই এখন ককপিটে ঢুকে যেতে পারছি না, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। সো এই চেঞ্জগুলো, এই সেফটি প্রিকশন গুলো কিন্তু আসছে। অ্যান্ড আগে থেকেই আমাদের এই সেফটি প্রিকশন গুলো ছিল। আমি আবারও বলছি, সিভিল এভিয়েশন এখন আরো নতুন করে কিছু পয়েন্ট অ্যাড করছে। আই হোপ এই পয়েন্টগুলো যদি আমরা খুব ভালো মতো ফলো করি, আমরা পুরা সেফ থাকবো, আমাদের গ্রাউন্ড স্টাফরা সেফ থাকবে, সবাই সেফ থাকবে। কিন্তু আমাদের মূল যারা চালিকা শক্তি, আমাদের প্যাসেঞ্জার, তারা যদি সচেতন না হয়, আসলে আমাদের সবকিছু বিফলে থাকবে। রিয়েলি রিয়েলি আপনার খুব একদম মিনিংফুল অ্যাডভাইস ছিল শাওন ভাই। অবশ্যই ধন্যবাদ সুন্দর সাজেশন দেওয়ার জন্য। তুষি আপু, আসলে অনেক চ্যালেঞ্জ পেতে হয় প্যাসেঞ্জারের সাথে সার্ভিস দেওয়ার সময় অথবা ফ্লাই করার সময় অনেক ধরনের চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়। আমরা এটা বুঝি যে আপনাদের যে প্রফেশন যেটা থাকে। তো এরকম ধরনের কোনো চ্যালেঞ্জ কখনো পড়েছেন কিনা ফ্লাই করতে গিয়ে বা জবের ক্ষেত্রে?
কোনো প্রতিকূলতা অথবা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা জানতে চাচ্ছি। আসলে একটা সময় ছিল যখন মেয়েরা ফ্লাইট করতো, আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে অনেক ধরনের প্রবলেম শুনেছি। কিন্তু এখন আমাদের এখন যারা প্যাসেঞ্জার এরা অনেক ফ্রেন্ডলি। এখন ওই সমস্ত প্রবলেম অনেকটা কমে এসেছে। ওই ধরনের প্রতিকূলতা আমরা তেমন একটা এখন আর ফ্লাইটে ফেস করি না। যেটা হয় যে আমরা অনেক কেসেস পাই ইন ফ্লাইটে। অনেক অনেক প্যাসেঞ্জার সিক থাকেন, অনেক প্যাসেঞ্জার আমরা বিভিন্ন এক্সপেক্টিং মাদার পাই, অনেক সিক প্যাসেঞ্জার্স পাই। তো অনেক সময় ইন ফ্লাইটে আমি অন বোর্ড ডেথ পেয়েছি। তো ওই সিচুয়েশনটা না অনেক ওয়ে মাচ মোর চ্যালেঞ্জিং। একটা একটা পেশেন্ট আমার সামনে হার্ট অ্যাটাক করেছে, একটা পেশেন্ট স্ট্রোক করেছে, একটা পেশেন্ট অনবোর্ড ডেথ হচ্ছে। লাস্ট আমার একটা ফ্লাইটে অনবোর্ড ডেথ হয়েছিল। হয় না যে একটা প্যাসেঞ্জার আমাদের চোখের সামনে, আমরা প্রত্যেকটা ক্রু হচ্ছে অক্সিজেন নিয়ে দৌড়াদৌড়ি করছি, আমরা কিছু আমাদের প্রসিজিওরস থাকে, আমরা অ্যানাউন্সমেন্ট করছি অনবোর্ডে ডক্টর আছে কিনা, অনেক কিছু হয় একটা ফ্লাইটে। তো ওই জিনিসগুলো হয় না, ওইগুলো অনেক চ্যালেঞ্জিং। এছাড়া তেমন কোনো প্রতিকূল কিছু থাকে না ইন ফ্লাইটে। ফ্লাইট করতে খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমি তো জানি যে আপনি কেবিন ক্রু ছাড়াও আপনি অনেক কিছু কালচারাল কিছু অ্যাক্টিভিটিস বা কিছু গুণ আছে। উপস্থাপনা ভালো করেন, আবৃত্তি করেন, অথবা গানও করেন কিনা আমি জানি না। তো যদি এরকম কিছু আমাদের সাথে শেয়ার করেন, কিছু আবৃত্তি যদি আপনি আমাদের শোনাতে পারেন আজকে, আমাদের ঈদ আনন্দটা আরো বেশি উজ্জ্বল হবে। রাইট, ভাইয়া আসলে আসলে আমি সবারই তো প্রতিভা থাকে কিছু না কিছু। সেটাই। আমি সরি, আমার এখানে জি, নেটওয়ার্ক প্রবলেমের জন্য বারবার না না, ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। ঠিক আছে, ইটস অসুবিধা ওকে নেই। ভাই, কোনো সমস্যা নেই। জি। আমরা আসলে সবার কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলছি। তুষি আপু তো অনেক কালচারের সাথে জড়িত আছে, আবৃত্তি করে, উপস্থাপনা করে, তো গান করে। কেভিন তো অবশ্যই আছে, তারপর মানুষের কিছু আলাদা ব্যক্তিসত্তা থাকে। তো সেই আলোকেই আছে তুষি আপুকে বলছিলাম যে যদি কিছু শোনাতেন, আবৃত্তি থাকলে বা গান থাকলে আমাদের প্লিজ, আনন্দটা ঠিক আরো আছে। বেশি আনন্দটা আমাদের বেশি আরো উজ্জ্বল হবে ঈদ আড্ডাটা। ভাইয়া একটা সময় ছিল যখন ছোট ছিলাম, তখন এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে অনেক জড়িত ছিলাম, অনেক কিছু করতে পারতাম। কিন্তু সময়ের সাথে সাথে মানে এখন আজকে মনে হচ্ছে আসলেই বড় হয়ে গেছি, যে একটা একটা কবিতা শোনাবো, ওই কবিতাটা মনে করতে পারছি না। আচ্ছা, আচ্ছা, ইন দা মিন টাইম, আমি কিন্তু এখানে একটু টুসি আপুকে সাপোর্ট দিব, কারণ আমাদের মাথায় আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে কোন ক্যাবিনে কয়টা প্যাসেঞ্জার, কোন ডোর দিয়ে কয়টা প্যাসেঞ্জার আমরা ইভাকুয়েট করতে পারবো, বা ইভাকুয়েট একটা করতে অক্সিজেন হবে, সিলিন্ডার রাইট। কতক্ষণের অক্সিজেনটাকে আমরা গড় গড় করে বলে দিতে পারবো। এখন এখন মানে একটা সময় থাকে না, এখন মাথার মধ্যে অল টাইম মানে ভাইয়া একমত হবেন, কিছু সময় থাকে আগে একটা নয়েজ হচ্ছে ব্যাপার না, এখন একটা নয়েজ মনে হয় কি এটা কিসের সাউন্ড হচ্ছে, হঠাৎ কিসের করে noise? মনে হয় কি হ্যাঁ হঠাৎ আল্লাহ আমি তো বাসায়, আমি তো ফ্লাইটে না। তারপরে হয় না যে কোন একটা হ্যাঁ মানে ইন এখন ফ্লাইট রিলেটেড, এখন যা কিছুই হয় আমাদের সাথে সবকিছু আমরা ফ্লাইট রিলেটেড। ইভেন আমরা কোনো গল্প করতেও যদি বসি, ফ্রেন্ডের সাথে ফ্লাইট বসি, রিলেটেড। কলিগদের সাথে, ফ্লাইট রিলেটেড, অল দ্য টাইম ফ্লাইট রিলেটেড। জানিস ফ্লাইটে কি হয়েছে? ফ্লাইটে তো এটা হচ্ছে। এক So, প্যাসেঞ্জার sorry. তো আমাকে এটা বলেছে, একজনের সাথে এক আন্টি তো আমাকে এটা বলেছে, এরকম হয়। আচ্ছা আমি একটু আমরা যেহেতু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছি, আমি কিছু কিছু কোশ্চেন করি এবং আমরা অনেকটা র্যাপিড ফায়ার টাইপেরই কোশ্চেন গুলা, উত্তরগুলো আমরা চাবো। সেটা হচ্ছে আপনারা আপনাদের কেরিয়ারকে অনেক বেশি ভালোবাসেন, আমরা বুঝতে পেরেছি অলরেডি, ঠিক আছে? কারণ এটা ভালোবাসার মতো একটা কেরিয়ার। তো তারপরেও থাকে না যে কিছু কিছু জিনিস যে নিজের ব্যক্তিত্বের সাথে যায় না বা খারাপ লাগে। তো আমি আপনাদের কেরিয়ারের কাছে পার্সোনালি আপনাদের কোন জিনিসটা বেশি ভালো লাগে এবং কোন জিনিসটা খারাপ লাগে এটা একটু জানতে চাচ্ছি। শাওন ভাই, আপনি যদি একটু বলতেন যে আপনার এই কেবিন ক্রু ক্যারিয়ারে কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা মন্দ লাগে, এবার অভিনয়েরও এই দুটো জিনিস একটু আপনার কাছে জানতে চাচ্ছি ভাই। ভালো লাগে সবকিছু, দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারছি, আর খারাপ লাগে হচ্ছে পরিবার থেকে দূরে থাকতে হয়। দ্যাটস গ্রেট। আর অভিনয়ের ভাই, অভিনয়ের কোন জিনিসটা ভালো লাগে? অভিনয় আসলে সবকিছুই ভালো লাগে। অভিনয় সত্যি বলতে কি এখন পর্যন্ত আমার খারাপ লাগার কোনো জায়গা তৈরি হয়নি।
আছে সব জায়গাতেই এমন কিছু মানুষ আছে যারা আসলে আম, আশেপাশের পরিবেশটাকে একটু দূষিত করতে চায়। জি এভিয়েশনেও আছে, আমাদের অভিনয়ের ক্ষেত্রেও আছে। তো জি এদের জন্য আসলে শুধু শুধু মন খারাপ করে বা খারাপ লাগার জায়গা তৈরি করে লাভ নেই, এরা আসলে ওর্থলেস। ওকে। তুষি আপু, আপনি যদি এক কথায় বলতেন যে আপনার ক্যারিয়ারের কোন জিনিসটা ভালো লাগে সবচেয়ে বেশি খারাপ লাগে কোন জিনিসটা? আচ্ছা, ভালো লাগার ব্যাপার যদি বলি, আমার জবে জয়েন করার আগে ক্যাবিন ক্রু ক্যারিয়ার নিয়ে আমার খুব একটা ড্রিম ছিল না, ইচ্ছে ছিল না। তো জবে জয়েন করার পর এখন যেটা হয়েছে, এখন আমার অ্যাকচুয়ালি সবকিছুই ভালো লাগে। নাইট ফ্লাইটে রাত থেকে কিভাবে ভোর হচ্ছে সেটা দেখতে ভালো লাগে। ডে ফ্লাইটে দিন থেকে কিভাবে রাত হচ্ছে, চোখের সামনে হচ্ছে সানরাইজ হচ্ছে, এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। একটা মানুষের বাড়ি ফেরার যে আনন্দ, বাড়ি ফিরছে আমার চোখের সামনে, বাংলাদেশে নেমে বাংলাদেশের প্রতি যে একটা মানুষের ভালোবাসা, ওই জিনিসটা দেখতে ভালো লাগে। আহ, একটা জিনিসই খারাপ লাগতো আগে আগে মনে হতো প্রতিদিন কেন ফ্লাইট, একটু ছুটি থাকলে ভালো হতো। এই লকডাউনের পর আমার মনে হচ্ছে এখন এটাও মিস করব না, যতই ফ্লাইট থাকুক এখন এটাও মিস করব না। দ্যাটস গ্রেট। আচ্ছা শাওন ভাই, আপনার কাছে একটু প্রশ্ন। আপনি আসলে কেবিন ক্রু হতে গেলে কিন্তু বেশ কিছু গুণ থাকা দরকার একজন মানুষের ভিতরে। হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হয় যে একজন কেবিন ক্রু হতে গেলে একজন মানুষের ভিতরে কি কি গুণ থাকা দরকার? সত্যি বলতে জাকির ভাই, আপনি যেটা বললেন যে খুব শর্টকাটে দেয়া, এটা না আসলে শর্টকাটে দেয়া আসলে খুব মতো না, কঠিন। রাইট? তারপর আমি বলি, জি প্রথমত দ্য ভেরি ফার্স্ট, যেহেতু আপনি ক্যাবিন ক্রু, আপনার জবটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরাইজ জব। তো আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে ইন্টারন্যাশনাল ওয়েতে। ইউ মাস্ট বি ভেরি গুড ইন ইংলিশ, ভেরি 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 গুড ইন ইংলিশ। স্মার্ট হতে হবে, অসম্ভব স্মার্ট হতে হবে, যেন আপনি একটা মানুষের চোখের দিকে তাকিয়ে অলমোস্ট তার মাইন্ড রিড করার মতো ক্যাপাবিলিটি যেন আপনার হয়ে যায়। স্মার্টনেস শুধু এটা না যে কেউ আপনাকে একটা কিছু বললো আপনি ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিলেন, তা না। একটা অ্যাংরি মানুষকে আমরা এটা প্রায় ফেস করি, ভীষণ অ্যাংরি একটা প্যাসেঞ্জার 2 ঘন্টা 3 ঘন্টা ফ্লাইট দিলে সহ্য করতে পারছে না, এসে আপনার সাথে কথা বলছে। আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্মার্টনেস দিয়ে, আপনার মিষ্টি কথা দিয়ে সুন্দর করে মানুষটাকে লজিক্যালি, কোনো মিথ্যা কথা না, মিথ্যা ইনফরমেশন দিয়ে না, লজিক্যালি মানুষটাকে বোঝানো যে স্যার যে ডিলেটা হচ্ছে এটা আসলে আনঅ্যাভয়েডেবল, আমরা পারছি না, ক্ষমা প্রার্থী, বসুন, একটু রেস্ট নিন, ঠান্ডা হন, আমরা টেক অফ করবো। এই যে কমিউনিকেশনের যে স্কিলটা, ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং অ্যাট দিস স্কিল। সেকেন্ডলি, আপনাকে লয়াল হতে হবে আপনার জবের প্রতি। এটা এমন একটা জব, আপনি যদি লয়াল না থাকেন আপনার নিজের জবের প্রতি, আপনার নিজের ডিউটির জন্য আপনি যদি লয়াল না থাকেন, অনেস্ট না হন, আপনি আপনার একটা জব মিস করবেন, আপনার উপর অর্পিত একটা দায়িত্ব আপনি ভুল করবেন বা ওভারলুক করে যাবেন। দ্য হোল ফ্লাইট, দ্য হোল ক্যাবিন, দ্য হোল ক্রু অ্যান্ড দ্য হোল প্যাসেঞ্জার অফ দ্য এন্টায়ার ফ্লাইট উইল বি ইন ডেঞ্জার অনলি বিকজ অফ ইউ। আপনি ছোট্ট একটা দায়িত্ব ওভারলুক করেছেন, কোনো একটা ইমার্জেন্সি আপনি চেক করেননি। তো আসলে আমি বলবো অন্যান্য জবগুলোতে যেটা হয়, স্পেশালি ডেস্ক জব বা অন্য যেগুলোতে আমি বলি, সেখানে আমাদের প্রবলেম রিকভার করার জন্য আমরা একটা টাইম পাই। 33,000 ফিট এটা পাওয়া যায় না। সো এটা ডিল করার জন্য আপনার স্কিলের প্যাকেজটা হতে হবে ভেরি বেস্ট, অনেস্টি, লয়ালিটি, টাইম মেনটেনিং, সবকিছু সবকিছু। মানে একজন মোটামুটি পারফেক্ট মানুষ হতে হবে আর কি কেবিন ক্রু হতে গেলে। আর ডেফিনেটলি স্মার্টলি বলতে আমরা যেটা বুঝি যে রাইট টাইমে রাইট টাস্কটা বুঝতে হবে, সেটাই হচ্ছে রাইট, স্মার্টনেস। এক্স্যাক্টলি। জি, ইকরাম ভাই, আপনি যদি আপনার শেষ প্রশ্নগুলো করতেন আমাদের গেস্টদের কাছে আজকে। আচ্ছা, আমি আসলে কোশ্চেন গুলাই করছিলাম তুষি আপুকে এবং শাওন ভাইকে কালচার রিলেটেড। তো তুষি আপু তো একটু অত আবৃত্তি বা গানটা অ্যাভয়েড করে গেলেন। নেক্সট আমরা প্রোগ্রাম তুষি আপুর কাছে শুনে নিব। শিওর তো শিওর। জি, আর শাওন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, শাওন ভাই কেবিন ক্রু তো অবশ্যই আছেন, একটা মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছেন একটা ফ্লাইটে। তার পাশাপাশি আপনি যে মানুষকে যে বিনোদনের যে খোরাক যোগাচ্ছেন, এই যে টেলিভিশনে বা টিভিতে যে মডেলিং করে যে মানুষকে যে একটা সচেতন করা বা একটা বিনোদন দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা, এই জিনিসটা কিন্তু অনেক বেশি বড়, মানুষের কাছে খুব যাওয়া যায়। একটা ফ্লাইটে যেরকম মানুষ সেবা দিয়ে যেরকম খুব কাছাকাছি যাওয়া যায়, ঠিক সেম টিভিতে অভিনয় করে মডেলিং করে মানুষকে খুব তাড়াতাড়ি মানুষের মনের অন্তরে একটু প্রবেশ করা যায়। তো শাওন ভাই, আসলে এইবার ঈদে আপনার বিশেষ কিছু আয়োজন, আমি জানি আপনি রিসেন্টলি বিয়ে করেছেন, টয়া আপু আপনার মিসেস হয়েছেন, ভেরি নাইস, সেও অনেক ভালো অভিনেত্রী।
দুজনের জন্যই আমরা শুভকামনা। অনুষ্ঠানের মাধ্যমে একটু কংগ্রেচুলেশন ভাইকে জানাই দেই। ভাই জি কংগ্রেচুলেশনস জি ফর ইওর নিউ থ্যাংক লাইফ। ইউ সো মাচ, থ্যাংক ইউ, নিউ লাইফ থ্যাংক ইউ, এবং হ্যাপি কনজুগাল লাইফ। আর থ্যাংক শাওন ইউ ভাই ভাই। এবার ঈদে, জি থ্যাংক ইউ, এবার ঈদে শাওন ভাই একটা নতুন একটা নাটক এসেছে, দূরে থেকেও কাছাকাছি খুব সম্ভবত। তো এই জি, নাটকের ব্যাপারে যদি কোনো আপনার মেসেজ থাকে বা এটা কিরকম আচ্ছা, দূরে দর্শকরা। তবু কাছাকাছি এই নাটকটা হচ্ছে পরিচালনা করেছে পুলকনি, which is ক্লোজ আপ প্রেজেন্টস। এই নাটকটা আমার আর আমার ওয়াইফের জন্য ভীষণ স্পেশাল। আমার ওয়াইফ জাস্ট আমার সামনে এসে বসছে। আমার ওয়াইফের জন্য ভীষণ স্পেশাল এটা, কারণ হচ্ছে পুরো নাটকের শুটিংটা আমরা দুইজন আমাদের আপুকে বাসায় আমাদের করেছি। পক্ষ থেকে একটু হাই দিয়ে দিয়েন। আর আপু যদি সেও আসতে আপনাদের চায় সবাইকে আমাদের হাই মাঝে, দিচ্ছে। আপু যদি আমাদের মাঝে আসতে চায় আরো তো ভালো হয়, আমাদের এভিয়েশন সেক্টরের মেম্বার আরো বড় হবে। প্লিজ, যদি দৌড় আপু দিয়ে এলাও চলে করে। গেছে, এত বড় ডাক দিয়েছেন, দৌড় দিয়ে চলে গেছে। চলে গেছে। ওকে ওকে জি ওকে ভাই কন্টিনিউ করেন জি প্লিজ। জি হ্যাঁ, জি, দূরে তো থেকে কাছাকাছি যেটা বলছিলাম। বলছিলাম যে সাধারণত শুটিং ইউনিটে যেটা হয় যে আমরা শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী, আমরা অভিনয়টা করি, ডিরেক্টর ডিরেকশন দেয়, ক্যামেরার পেছনে বিশাল একটা ওয়ার্কিং ফোর্স থাকে। শুধুমাত্র ক্যামেরার ক্রু থাকে, একজন ক্যামেরা চালায়, আমরা ডিওপি বলি, ডিরেক্টর ফটোগ্রাফি, একজন ক্যামেরা ক্রু থাকে, লাইট গ্রাফার থাকে, সুন্দর করে লাইট করতে হয়, সেট সাজাতে হয়, এরকম অনেক মানুষ থাকে। মোটামুটি মিনিমাম আপনাকে 20 থেকে 25 জনের একটা ব্যাকগ্রাউন্ড ক্রু টিম নিয়ে আপনাকে একটা নাটক বানাতে হবে। তো এতদিন পর্যন্ত আমরা কাজ করেছি, আমরা দেখতাম তাদের কষ্ট, কিন্তু জীবনে এই প্রথমবার আমরা দুইজন একটা নাটক বানাতে গিয়ে আমরা টের পেলাম এই মানুষগুলোকে অমানসিক পরিশ্রম করে, কি প্রচন্ড তাদের কষ্ট এবং তাদের দায়িত্বটা যে কত বড় আমরা বুঝতে পেরেছি। আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন, আমি তাদেরকে বলতে চাই যে ক্যামেরার সামনে নায়ক নায়িকা হয়তো আমরা, কিন্তু বিশ্বাস করুন ক্যামেরার পেছনে নায়ক কিন্তু তারা। তাদের অপরিসীম পরিশ্রমে আসলে আপনারা সুন্দর একটা কাজ দেখতে পারেন। এটা ভাই, আপনারা 40 মিনিট মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকেন, সেটা শুধুমাত্র আমাদের অভিনয়ের জন্য না। বিশ্বাস করেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ফ্রেমটা আছে, সুন্দর ক্যামেরার কাজ, আকাশ দেখে আসছেন, পাখি উড়ে যাচ্ছে, এই কাজগুলো যে মানুষগুলো করে আসল নায়ক তারা। আমাদেরকে সুন্দরভাবে চরিত্রায়ন করে ওই মানুষগুলো, তাদেরকে আসলে ধন্যবাদ। এই জন্য আমার কাছে কাজটা খুব স্পেশাল। এছাড়া আরো বেশ কয়েকটা কাজ করেছি, আলুক হাসানের দুটো কাজ করেছি, শিহাব শাহিন ভাইয়ের একটা কাজ করেছি, যেটা বলছিলাম যে লাইভে আসার একটু আগে আমি প্রোগ্রামটা দেখছিলাম, লকডাউন। খুব সুন্দর একটা গল্প, ছোট গল্প, কিন্তু ভীষণ সুন্দর গল্প। আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, দীপ্ত টিভিতে দেখাচ্ছিল আজকে 9টা 30-এ। আর একটা কাজ আছে আমাদের ঈদের 7ম দিন, সেটাও দীপ্ত টিভিতে। আই হোপ দেখলে খারাপ লাগবে না। আচ্ছা আচ্ছা, দূরে থেকেও কাছাকাছি যেটা করেছেন এটা মনে হয় আপনারা খুব সম্ভবত বাসায় ইন হাউসই করেছেন, খুব পরিশ্রম হয়েছে, নিজেদের আমাদের মধ্যে একটা সবগুলো কাজ বাসায় করা। বাসায় হয়েছে। তো এটা মনে হয় প্রচার হয়ে গিয়েছে খুব সম্ভবত, শাওন ভাই। রাইট। এটা শাওন ইউটিউবে ভাই আছে, আপনি ক্লোজ আপের ইউটিউবে আছে, ইউটিউব পেজে পাবেন। জি। পাবো, রাইট। শাওন ভাই এই পর্যন্ত আপনি নাট্য জীবনে এবং মডেলিং জীবনে কতগুলা করেছেন, মানে নাটক কতগুলা হবে এবং মডেলিং করেছেন বা বিজ্ঞাপন করেছেন, আনুমানিক একটা ধারণা চাচ্ছি। সত্যি বলতে কি ভাই, আমার ইকরাম ভাই, আমি জাকির ভাইকে বলছিলাম যে অভিনয়টা আমার কাছে পুরোপুরি প্যাশন, আমি এটাকে প্রফেশন হিসেবে নিইনি। আমার ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে কাজটা করা। তো আমি আসলে সত্যি বলতে ওইভাবে গুনিনি, তবে নাটক 50+ হয়ে গিয়েছে। আর যদি টেলিভিশন অ্যাড টিভিসির কথা বলি, তাহলে সেটাও মোটামুটি 20+, কম বেশি হবে। ওয়াও, ওয়াও, বিশাল একটা ঝুড়ি হয়েছে, রাইট। জি, আচ্ছা আমরা জাকির একদম ভাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি ভাইয়া। আমি লাস্ট একটা কোশ্চেন করব ভাইয়া। আহ, আমরা যেই প্রোগ্রামটা করছি, যে এভিয়েশন ক্যারিয়ার নিয়ে যে প্রোগ্রামটা করছি এভিয়েশন থেকে, এই ধরনের প্রোগ্রাম নিয়ে আসলে করাটা, এটা আসলে কিভাবে দেখছেন আপনারা? এই একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমাদের যারা ভিউয়ার্স আছে বা লিসেনার আছে, তাদেরকে কোনো টিপস আপনারা যদি দিতেন দুজনকেই, এটাই আছে আমাদের লাস্ট কোশ্চেন আজকে এই অনুষ্ঠানের। তাহলে আমি আপু বলবো, আপনি যদি একটু, তুষি আপু জি শুরু জি করুন। শাওন ভাই শুরু। হ্যাঁ তুষি আপু বলতে পারেন, শুরু করেন আজকে আপু। তুষি আপু আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ে একটু বলবেন, আর হচ্ছে কোনো টিপস যদি থাকে সেটা। এই ধরনের অনুষ্ঠান অবশ্যই খুব ভালো ধরনের উদ্যোগ, প্রত্যেকের কাছেই জানার পরিধি বাড়ানোর ক্ষেত্রে। যারা আমরা অ্যাভিয়েশন নিয়ে জানতে চাই, আমরা কাজ করে বলে বলছি না, যারা আমরা কাজ করি না, যারা অ্যাভিয়েশনের বাইরে, প্রত্যেকেরই একটা ইন্টারেস্ট থাকে এই ব্যাপারে যে কিভাবে ফ্লাই করে, ফ্লাইটে কি হয়, ইন জেনারেল একটা সবাই কিন্তু চায় একটু জানতে।
তো এই ব্যাপারটা প্রত্যেকের জন্যই আমার মনে হয় এই ব্যাপারটা খুবই হেল্পফুল হবে। যারা জানতে চান তারা দেখতে পারেন, শুনতে পারেন। তাদের জন্য এটা অবভিয়াসলি একটা ভালো উদ্যোগ। আর ভাইয়ার সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল? টিপস। হ্যাঁ, টিপস যারা টিপস জয়েন করতে চায় কেবিন ক্রু। আচ্ছা, ক্যাবিন ক্রু হিসেবে যারা জয়েন করতে চান, ভাইয়া যেটা বললেন, ভাইয়া যেই ক্যাবিন ক্রুর যে রেসপন্সিবিলিটিস গুলো থাকে, শাওন ভাইয়া সবকিছুই বলে দিয়েছেন। স্মার্টনেস থেকে শুরু করে, ইংলিশের স্কিল থেকে শুরু করে, আপনার কতখানি কোঅপারেটিভ হতে হবে, কতখানি অনেস্ট হতে হবে, আপনার জবের প্রতি কতখানি প্যাশনেট হতে হবে, কতখানি রেসপেক্ট থাকতে হবে ফর ইউর জব, কতখানি লয়ালিটি থ্রু আউট ইউর জার্নি মেনটেন করতে হবে। সবকিছু মিলিয়ে নিজেকে ওভাবে রেডি করার পরেই আমার মনে হয় যে আপনারা এই প্রফেশনের দিকে যারা আসতে চান আসতে পারেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ তুষি আপুকে। শাওন ভাইয়া প্লিজ আপনি যদি বলতেন লাস্ট কথা। তুষি আপু মোটামুটি সবকিছু কভার করে দিয়েছে। প্রথমে বলি এ ধরনের অনুষ্ঠানের ব্যাপারে। সত্যি কথা বলতে কি, আমরা ছোটবেলা থেকে উড়োজাহাজ দেখি, পাইলট হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু সময়ের সাথে সাথে আমার মনে হয় বেশিরভাগ সবাই স্বপ্নটা থেকে আমরা সরে আসি, কারণ পাইলট হওয়ার রাস্তাটা আমরা জানি না, রোড টু স্কাই। এই জন্য বলছি যে পাইলট হওয়ার রাস্তাটা আমরা চিনি না। এ ধরনের অনুষ্ঠান আসলে খুব বেশি দরকার। মানে কেন আমরা ছোটবেলা থেকে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্যাংকার হব, এগুলোর মতো কেন এই স্বপ্নটা নিয়ে বড় হই না যে আমরা পাইলট হব, আমরা ক্যাবিন ক্রু হব, আমি এভিয়েশন ইঞ্জিনিয়ার হব? আমি কেন এভিয়েশনের মতো এত বড় একটা ইন্ডাস্ট্রিকে আমাদের ছোট ছোট যারা ছেলেমেয়েরা আছে বা বাচ্চারা আছে তাদেরকে প্রথম থেকেই আমরা কেন এই ব্যাপারে এনলাইটেন করি না? স্পেশালি এখন যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী আছে, সামনে যাদের গোল্ডেন ফিউচার, যারা এই সময়টা আসলে ঠিক করবে যে আমি আমার ফিউচারটা, আমি আমার ক্যারিয়ারটা কোন ওয়েতে বা কোন সেক্টরে বিল্ড আপ করবো, তাদের জন্য আসলে ধরনের অনুষ্ঠান ভীষণ দরকার। আপনারা নাও হতে পারেন, জেনে রাখুন, কোনো ক্ষতি নেই। আর যখন আপনারা জানবেন এই ৩৩,০০০ ফিট উপরের যে জবটা, যে জব সেক্টরটা, এটা আসলেই ভীষণ ইন্টারেস্টিং, খুব মজার। আর এগুলো জানার জন্য এ ধরনের অনুষ্ঠান খুব বেশি দরকার, কারণ ইতোপূর্বে দেখা গিয়েছে যে গুটি কয়েক একটা বা দুইটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন এই সেক্টরটাকে আসলে পুঁজি করে বিভিন্নভাবে তাদের স্বার্থ হাসিল করে ফেলেছে। বিভিন্ন সময় বলা যায় যে এতে সাধারণ মানুষ যতটা না উপকৃত হয়েছে, কিছু মানুষ আবার এখানে ক্ষতির সম্মুখীনও হয়েছে। সো এই ধরনের অনুষ্ঠান যত বেশি বাড়বে, তত বেশি মানুষের জ্ঞানের পরিধি বাড়বে, প্রতারণার হার কমবে, এবং আমরা আমাদের এভিয়েশন সেক্টরে আসলে আরো ভালো ভালো কিছু গোল্ডেন কিছু জুয়েল নিউ এমপ্লয়িজ পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, ক্যাবিন ক্রু হতে চাওয়ার যদি টিপস চান, সেক্ষেত্রে বলবো আপনার স্কিল ডেভেলপ করুন, আপনার নিজের যেই পরিধিটা আছে, জ্ঞানের পরিধি, নিজেকে এমন ভাবে প্রস্তুত করুন আপনি যেন বাকি 10 জন মানুষের কাছে রোল মডেল হতে পারেন, বাকি 10 জন মানুষের কাছে আপনি যেন আইডল হতে পারেন। শুধুমাত্র তখনই আপনি বুঝবেন ইউ আর পারফেক্ট টু বি আ ক্যাবিন ক্রু, ইউ আর পারফেক্ট টু বি অ্যান এভিয়েশন গাইড। আদারওয়াইজ আপনি হয়তো আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন, কিন্তু বারবার হোঁচট খাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ শাওন ভাইয়া। আসলে এইচবি এভিয়েশনের যাত্রাটা শুরু হয়েছে এই কারণে যে আমরা আসলে ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখি তার মধ্যে কিন্তু পাইলটও থাকে বা এভিয়েশন জয়েন করার ব্যাপারটাও থাকে, কিন্তু বড় হতে হতে সেই জায়গাটা খুঁজে পায় না মানুষ কিভাবে জয়েন করবে। তো এইচবি এভিয়েশন অলওয়েজ ট্রাই করে যাচ্ছে যে এই জায়গাটা যাতে তৈরি করতে পারে। এই জন্য আমরা তরুণদের কাছে এই অনুষ্ঠানগুলো প্রচার করছি এই কারণেই, যাতে তরুণরা এই সেক্টরের প্রতি আগ্রহ হয় এবং সঠিক ইনফরমেশনটা জানে। তো আমরা একদম অসংখ্য ধন্যবাদ সবাইকে। ইকরাম ভাই আপনি যদি বিদায় কথাটা বলে। বিদায় নিচ্ছি। সেটা জি হচ্ছে জি জি আসলে আজকে আমাদের এই এত সুন্দর একটা অনুষ্ঠান, এটা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যারা যারা অংশগ্রহণ করেছেন, তুষি আপু, শাওন ভাই, আপু, তানভীরা আপু, জাকি বাড়ি আয়োজন করার জন্য। আসলে আমরা চাই এভিয়েশন সেক্টরকে বাঁচিয়ে রাখতে, আমরা চাই এভিয়েশন সেক্টরটাকে আরো অনেক উপরে তুলে ধরতে। আমরা হচ্ছে একটা পথ প্রদর্শক, আমরা হচ্ছে একটা মডেল হতে চাই সবার কাছে। তো সেই ক্ষেত্রে আমি বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার সাথে সাথে বলতে চাচ্ছি দুজনকেই ধন্যবাদ এত সুন্দর সময় দেওয়ার জন্য। আমাদের সাথে সবসময় থাকবেন, পরবর্তী প্রোগ্রামে আসবেন। আর সর্বশেষ বলতে চাচ্ছি যে এইচবি এভিয়েশন এমন একটি মাধ্যম যা জনকল্যাণার্থে নতুন নতুন তথ্য ও বস্তুনিষ্ঠ ধারণা দিয়ে আসছে। আর পিপলস রেডিওকে অসংখ্য ধন্যবাদ যে ভিন্ন মাত্রার এভিয়েশন নির্ভর প্রোগ্রাম
আয়োজন করার জন্য। আর সর্বশেষ শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিয়মিত গ্লোবাল এভিয়েশন সংবাদ পেতে এইচবি এভিয়েশন সেন্টারের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ধন্যবাদ। ইউ ভাই এত সুন্দর একটা প্রোগ্রামে ডাকার জন্য। জাকির ভাইকে থ্যাঙ্কস এত সুন্দর একটা প্রোগ্রাম হোস্ট করার জন্য। পিপলস রেডিওকে ধন্যবাদ আমরা উপযোগী একটা অনুষ্ঠান দর্শক শ্রোতাদের উপহার দেওয়ার জন্য। এবং অনুষ্ঠানের পেছনে যারা আছেন, সামনে যারা আছেন, টুসি আপু, তানভীরা আপু ছিল, আপু টেকনিক্যাল পর্যায়ের কারণে থাকতে পারে না, সবাইকে অশেষ ধন্যবাদ। তুষি আপু, ভাই বিদায় বাণী কিছু যদি বলতেন এক কথায়। তো ঠিক আছে, আজকের মতো আমরা আজকের এই প্রোগ্রামটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যারা কমেন্ট করেছেন, যারা দেখেছেন। ইনশাল্লাহ সামনে আমরা আরো কিছু সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।